আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক দিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের জেনারেলের বাংলা ক্লাসগুলো কন্ডাক্ট করার জন্য। আমরা টোটাল 8টা ক্লাস কন্ডাক্ট করার জন্য এখানে আমাদের আউটলাইন করা হয়েছে। এই 8টা ক্লাসে আমরা আপনাদেরকে প্রিলি এবং রিটেনের একটা মোটামুটি দিক নির্দেশনা তবে ডিরেকশন দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তো আশা করি মনোযোগ সহকারে, পূর্ণ মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে আমাদের সাথে কয়েকজন সংযুক্ত হয়েছেন, আবার অনেকেই বিশাল একটা সংখ্যা এখনও সংযুক্ত হন নাই। যারা সংযুক্ত হতে পারেন নাই তাদেরকে বলবো একটু আর্লি সংযুক্ত হয়ে যান। আর যারা সংযুক্ত হয়েছেন আমাকে একটু অ্যাসিওর করবেন সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি অ্যাসিওর করবেন। যারা সংযুক্ত হয়েছেন একটু কাইন্ডলি অ্যাসিওর করবেন ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আমাদের সাথে অনেকে সংযুক্ত হয়েছেন দেখা যাচ্ছে, একটু কাইন্ডলি জানাবেন সব কিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই বাংলাতে আমরা জানি হচ্ছে প্রিলিতে আমাদের 10 মার্কসের প্রশ্ন আসে আমাদের সাহিত্য এবং ব্যাকরণ অংশ মিলিয়েই, এবং লিখিততে আমাদের 100 মার্কসের প্রশ্ন আসে। প্রিলির জন্য সুনির্দিষ্ট কোনো সিলেবাস নাই। আমাদের যে সিলেবাসটা আমাদের জুডিশিয়ারি প্রোভাইড করেছে এটা হচ্ছে বেসিক্যালি রিটেনের জন্য, ওকে, প্রিলির জন্য না। কিন্তু তো এখানে প্রিলিতে অনেক সময় দেখা যায় আউট অফ দ্য বক্স প্রশ্ন আসে, আউট অফ দ্য সিলেবাস প্রশ্ন আসে। তো এগুলো আমাদের যেটা করতে হবে, অনেকেই আমাকে আমাদের ক্লাসের আগে অনেকে প্রশ্ন করেছেন যে এই সিলেবাসের এই সাহিত্য অংশগুলো পড়লেই আমার কাভার হবে কি না, এই বিষয়ে অনেক প্রশ্ন রেখেছে অনেকে। তো আমি সেই প্রশ্নের উত্তরে যদি বলি যে প্রিলির বাইরে আসতে পারে, তবে আমি যদি বলি আমাকে প্রিভিয়াসের প্রশ্ন অথবা প্রিভিয়াসের জুডিশিয়ারি প্রশ্ন, বিসিএস প্রশ্ন উইথ অ্যানালাইসিস যদি আমি শেষ করতে পারি, আই থিঙ্ক যে এখানে আপনার কমন পড়ার সম্ভাবনাটা খুব বেশি। তো আপনি পড়ার ক্ষেত্রে সাহিত্যে যে 21টা মনে হয়, আমি যদি ভুল না করি, আমাদের সিলেবাসে 21 জন সাহিত্যিকের প্রোভাইড করা হয়েছে। এই 21 জন সাহিত্যিক সম্পর্কে যদি আমরা মনে খুঁটিনাটি ভালো মতো একটু পড়ে নিতে পারি, তাহলে আমাদের কমন পড়ার এবং আমাদের পরীক্ষা অ্যান্সার করার ক্ষেত্রে আমি মনে করি যে এখানে আপনাদের প্রবলেম হবে না। ঠিক আছে, আর সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে আমার 21 জন সাহিত্যিকের ক্ষেত্রে। একটা বিষয় গেল। এরপর ব্যাকরণ অংশ যদি আমি বলি, আমরা প্রিলিরিটের একসাথে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ব্যাকরণ অংশের কথা যদি আমি বলি, ব্যাকরণ অংশের ক্ষেত্রে যেটা হয়, প্রিলিতে আমাদের 4-5 নাম্বার আসবে। এটা সাধারণত আমাদের সন্ধি বলেন, কারক বিভক্তি বলেন, অথবা অনেক ধরনের বাক্য পরিবর্তন থেকে হতে পারে, অথবা বিভিন্ন আঙ্গিকে প্রশ্নগুলো আসতে পারে। বিগত বছরে যদি আপনারা প্রশ্নটা দেখে থাকেন, অব্যয় থেকে প্রশ্ন আসতে পারে, নো প্রবলেম। বাট রিটেনের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, এখানে কিছু বিষয় হচ্ছে ফিক্সড। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা সংযুক্ত হয়েছেন। কিছু কিছু বিষয় ফিক্সড, যেমনটা যদি আমি বলি এখানে বাক্যশুদ্ধি, ঠিক আছে, বাক্য রূপান্তর, তারপর যদি বলি বাক্যশুদ্ধি, বাক্য রূপান্তর, তারপর যদি বলি আমরা যে এখানে বাগধারা, তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। ব্যাকরণ থেকে ওভারঅল সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। যেমনটা আমরা ব্যাকরণ অংশ যদি ক্লিয়ার করি, বিশেষ করে নবম দশম শ্রেণীর যদি বাংলা ব্যাকরণ বইটা আমরা কমপ্লিট করি ভালো মতো, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা কমন পাবেন, ওভারঅল আপনাদের একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এই 4টা বিষয় প্রতি বছর আসে। এখান থেকে কত নাম্বার? 20 নাম্বার। রিটেনের ক্ষেত্রে যেটা বললাম, সাহিত্য অংশ থেকে, সাহিত্য যেটা বললাম, সাহিত্যের বিভিন্ন সাহিত্য থেকে আসবে কত নাম্বার? 10 নাম্বার। তাহলে এই 30 নাম্বার হচ্ছে আপনার জন্য কম্পালসরিলি বাধ্যতামূলকভাবে অবশ্যই আসবে। 20 নাম্বার এই বাক্যশুদ্ধি, বাক্য রূপান্তর, বাগধারা, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে, এবং 10 নাম্বার হচ্ছে সাহিত্য অংশ থেকে। ওকে, তো এই 30 নাম্বার আপনাকে সিকিউর করতে হবে। বাংলা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যদি বলি আমি, রিটেন পার্ট যদি বাদ দিই, বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের প্রশ্ন যখন আমাকে সর্বোচ্চ কোন বিষয়ে প্রায়োরিটি দিয়ে পড়তে হবে,
প্রিলি এবং লিখিত মিলিয়ে আমি বলবো আপনাদেরকে এই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম সাহিত্যের ক্ষেত্রে 21 জন সাহিত্যিক খুব ভালো মতো শেষ করতে হবে, পাশাপাশি প্রাচীন যুগ মধ্যযুগ সম্পর্কে এখানে বিভিন্ন সাহিত্যকর্ম সম্পর্কে আমাদের টুকটাক ইনফরমেশন দিতে হবে। পাশাপাশি এই 4টা বিষয় বাক্যশুদ্ধি, বাক্য রূপান্তর, বাগধারা, সংক্ষিপ্ত প্রশ্ন, কারণ বিগত বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি আমরা যেটা দেখব সেটা হচ্ছে এগুলো অবভিয়াসলি আসে, এখান থেকে স্কিপ করা হয় না। এর বাইরে আর 10 নাম্বার থাকে না, টোটাল গ্রামার থেকে আসবে, ব্যাকরণ থেকে 30 নাম্বার, সাহিত্য 10 নাম্বার, 40 নাম্বার হচ্ছে আমাদের যেগুলো বেসিক্যালি বুঝতে হবে এবং ভালো মতো জানতে হবে। আরগুলো মোটামুটি আপনার রিটেন পার্টগুলো আপনাদেরকে আমরা ফরম্যাটগুলো দেখিয়ে দিব এবং কোত্থেকে আসে, সম্ভাব্য প্রশ্ন কীরকম হতে পারে সেই বিষয়ে আইডিয়া দিতে পারি। তাহলে রিটেনে যদি আমরা 100 নাম্বারের একটা আমাদের সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে, এখানে 10 নাম্বার সাহিত্য থেকে, 30 নাম্বার ব্যাকরণ থেকে। ব্যাকরণ 30-এর মধ্যে A20 বাধ্যতামূলক, খেয়াল করবেন ব্যাকরণ 30-এর মধ্যে A20 অবশ্যই আসবে। তাহলে এর বাইরে আছে এক কথায় প্রকাশ, আমার আছে সমাস, তারপর আছে হচ্ছে কারক বিভক্তি, পারিভাষিক শব্দ, এখান থেকে প্রতি বছর সাপল করে কোনো বছর এটা আসলে আর কোনো বছর কারক বিভক্তি দিল, অন্য বছর দেখা যাবে পারিভাষিক শব্দ দিল, অথবা এক বছর সমর্থ শব্দ দিল, অন্য বছর দেখা যাবে বিপরীত শব্দ দিল, এগুলা সাপল করে। বাট এই 4টা ফিক্সড। তো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা এই 4টা আগে ভালো মতো গুছিয়ে নিব। বাগধারা পড়ার সময় আমাকে এমনভাবে পড়তে হবে যাতে বাগধারা প্রিলির জন্য পারবো, অপশন দেখলেই পারবো। পাশাপাশি আমি রিটেনে যখন উইথাউট অপশন আমাকে বাগধারার অর্থসহ বাক্য রচনা করতে হবে তখন আমাকে পারতে হবে। বাক্যশুদ্ধি, বাক্য রূপান্তরগুলো রিটেনে একদম যেগুলো সুনির্দিষ্ট আমরা বানান ভুল করি এগুলো ভালো মতো দেখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নের জায়গায় ভালো মতো কাজ করতে হবে। এখানে কায়কোবাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত এগুলো আমরা পড়বো। এগুলো পড়ার সময় আমরা শুধুমাত্র অপশন দেখলেই পারবো, সেই টেন্ডেন্সি অথবা মাইন্ডসেট না রেখেই আমরা যেটা করব সেটা হচ্ছে লিখিততে যে আঙ্গিকে প্রশ্নগুলো আসে সাধারণত ওই আঙ্গিকে পড়ার চেষ্টা করব। এইভাবেই যেটা হবে কি আমাদের প্রিলি উইথ রিটেন একটা ব্যালেন্সড আমাদের প্রিপারেশন হবে। ওকে, ওয়েল ব্যালেন্স যদি বলি, এটা না করলে আপনাদের আলটিমেটলি প্রিলিতে একবার পড়বেন, রিটেনে একবার পড়বেন, অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। যাই হোক, প্রস্তুতির স্ট্র্যাটেজি নিয়ে অনেক কথা হলো। এখন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 8টা ক্লাস এখানে আউটলাইন করা হয়েছে। চেষ্টা করা হবে এই 8টা ক্লাসের মাধ্যমে আপনাদের ওভারঅল সব কিছু মোটামুটি টাচ করার জন্য। আজকে প্রথম ক্লাসে আমরা যেগুলো আলোচনা করার জন্য নিলাম সেগুলো হচ্ছে কায়কোবাদ সম্পর্কে জানবো, বিদ্যাসাগর, মধুসূদন দত্ত, বঙ্কিম, প্রাচীন যুগের ছদ্মপদ সম্পর্কে আমরা একটু জানবো, ব্যাকরণ থেকে ভাষা ও বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে জানবো। পরবর্তী ক্লাসে আমরা একটা করে ইনশাআল্লাহ সব কিছু টাচ করার চেষ্টা করব। বুক লিস্ট আপনাদেরকে ইতিমধ্যে প্রোভাইড করা হয়েছে, যেগুলো প্রোভাইড করা হয়েছে মূলত সব বই থেকে কোনো না কোনো বিষয়ে পড়া হয়েছে। এমন না যে প্রতিটা বই সব শেষ করতে হবে, আমি আবারও বলছি এমন না যে প্রতিটা বইয়ের প্রতিটা টপিকে আপনাকে শেষ করতে হবে। কিছু বইয়ে কিছু টপিক ভালো, যেমনটা আমি যদি বলি বাক্য রূপান্তর, চেঞ্জ ইন সেন্টেন্সেস, সরল থেকে জটিল, যেটা রিটেনের, ওটা কিন্তু হায়াত মাহমুদে খুব ভালো দেয়া আছে, অনেক বেশি করে দেয়া আছে, কমন আসার সম্ভাবনা আছে, অন্য বইও হয়তো নেই। তো ওই ক্ষেত্রে আমাকে সেটা দেখতে হবে। ওকে, তো আমি পড়ানোর সময় বলবো যে কোনটা থেকে কতটুকু দেখতে হবে। তবে এক্সক্লুসিভলি প্রিপারেশন যদি বলি, আমি বলবো জব সলিউশন কোনো একটা ডাইজেস্ট, সেটা যে কোনো একটা ডাইজেস্ট থেকে বাংলা পাঠটা শেষ করবেন। প্রিভিয়াস ইয়ার বিসিএস কোয়েশ্চেন উইথ অ্যানালাইসিস, প্রিভিয়াস ইয়ার জুডিশিয়ারি কোয়েশ্চেন উইথ অ্যানালাইসিস ইটস সাফিসিয়েন্ট ইনাফ ফর টেকিং প্রিপারেশন অফ প্রিলি। ঠিক আছে, তবে আপনি যদি অধিকতর প্রস্তুতি নিতে চান, অন্যান্য চাকরির পরীক্ষা দিবেন এবং লিখিত তো একসাথে ভালো করে প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রে অগ্রদূত বাংলা বইটা ভালো, আমি সেটা ফলো করেছিলাম। ওকে, তো আপনারাও সেটা ফলো করতে পারেন, A to Z না, সিলেবাস দেখেই। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের বুক রিলেটেড ইনফরমেশন। আর রিটেনের জন্য সৌমিত্র শেখরের জিজ্ঞাসা এবং হায়াত মাহমুদ থেকে আমি কোনো টপিক দেখেছিলাম, এমন না যে, আবারও বলছি পুরো বইয়ের সব কিছু দেখেছিলাম এমন না। যেমন হায়াত মাহমুদ থেকে শুধুমাত্র বাক্য রূপান্তর দেখেছিলাম, আমি যদি ভুল না করে থাকি, আর সৌমিত্র শেখর থেকে কিছু বিষয় দেখেছি, ক্লাসে বলা হবে। অনেকক্ষণ আমরা প্রস্তুতি রিলেটেড কথা বললাম। আজকে আমরা শুরু করে দিব হচ্ছে আমাদের আলোচনা, যেখান থেকে করার কথা এই বিষয়গুলো আমরা আলোচনা করবো আজকে। ওকে, তারপরও আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আমাকে প্রশ্ন রাখতে পারেন। ওকে, সর্বপ্রথম আমরা দেখব কায়কোবাদ সম্পর্কে। কায়কোবাদ
যে আমাদের সাহিত্যিক, ওই সাহিত্যিকের প্রকৃত নাম কিন্তু কায়কোবাদ না, ওনার মা বাবার দেয়া নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরাইশি। অনেক সময় প্রিভিয়াসের বিভিন্ন পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছে, মোহাম্মদ কাজেম আল ওকে কুরাইশি। এই জিনিসটা আমাদের জানা লাগবে। কায়কোবাদের প্রকৃত নাম কি? প্রিলি এবং রিটেন দুই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অনেক সময় নিচের কোন সাহিত্যিকের প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি এভাবে আসতে পারে, অনেক সময় আমাদের ইয়াতে আসতে পারে হচ্ছে রিটেনও আসতে পারে কায়কোবাদের প্রকৃত নাম কি। ওকে, আমরা যদি একটা জিনিস দেখি, বাঙালি যারা সাহিত্যিক রয়েছে, বাঙালি সাহিত্যিকদের মধ্যে প্রথম যদি প্রশ্নটা আসে, আবার মনে রাখবেন বাঙালি সাহিত্যিকদের মধ্যে প্রথম যদি আসে সেক্ষেত্রে কায়কোবাদ এবং মীর মুশাররফ এই দুইটা নাম আগে আনবেন। বাঙালি সাহিত্যিকদের মধ্যে প্রথম কোনো বিষয় যদি আসে প্রশ্নে, সেটা প্রথম যে নামটা আপনাদেরকে মাথায় আসতে হবে কায়কোবাদ এবং মীর মোশাররফ হোসেন। কারণ আমরা যদি দেখি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট, বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা উনি এবং প্রথম মহাকাব্য উনি রচনা করেছেন, মহাকাব্য। তাহলে মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট লিখেছেন কায়কোবাদ এবং প্রথম মহাকাব্য লিখেছেন তাও কায়কোবাদ, ঠিক আছে। এবং ওনাকে বলা হয় প্রথম মুসলিম কবিও। ওকে, তো এই ইনফরমেশনগুলো লাগবে। যদি বলে প্রথম মুসলিম নাট্যকারকে, তখন মীর মোশাররফ হোসেনের নামটা আসে। আমি আবারও বলছি, যখন মুসলিমদের মধ্যে প্রথম কবিতা কে লিখেছেন, মহাকাব্য কে লিখেছেন, সনেট কে, নাট্যকে, এভাবে প্রশ্ন আসে, তখন এই দুইটা সাহিত্যিকের নাম আগে আপনাদের মাথায় আসতে হবে। ওকে, উনি বেসিক্যালি যে মহাকাব্যটা রচনা করেছেন, আমরা যদি বলি মহাশ্মশান, ওনার বেসিক্যালি কায়কোবাদ এত বেশি আলোচিত বাংলা সাহিত্যে, তার একটা সাহিত্যকর্মের জন্য, সেটা হচ্ছে মহাশ্মশান। যখনই আমরা বাংলা সাহিত্যে কায়কোবাদের নাম আসে, তখনই ওনার আলোচিত লেখা মহাশ্মশান নামটা আসে। তো বেসিক্যালি উনি এই মহাকাব্যটা লিখেছেন, তার মহাশ্মশান, সেটা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের দ্বারায়। ওনারা যেমন দ্বারায় লিখেছিলেন, হেমচন্দ্র ওনারা কিন্তু মহাকাব্য লিখেছেন এবং নবীনচন্দ্র ওদের দ্বারায় বেসিক্যালি উনি মহাকাব্য রচনা করেছেন। ওকে, এখন আমরা জানবো ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। বেসিক ইনফরমেশন এতগুলো জানলে হবে। এরপর দেখবো আমরা সাহিত্যকর্মের মধ্যে ওনার মহাকাব্য হচ্ছে মহাশ্মশান। ওকে, মহাশ্মশান এটা লিখেছেন কত সালে? 1904 সালে। প্রিলি রিটেন সব জায়গায় ইম্পর্টেন্ট। কত সালে লিখেছেন? 1904 সালে। কত খণ্ডে লিখেছেন? 3 খণ্ডে লিখেছেন। কত খণ্ডে? 3 খণ্ডে লিখেছেন। কতটা স্বর্গ ছিল? 60টা স্বর্গ ছিল। ওকে, তারপর যদি বলা হয় এটা লিখেছিলেন দীর্ঘ 10 বছর সময় ধরে, দীর্ঘ 10 বছর সময় ধরে উনি লিখেছেন এটা। আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে মহাশ্মশান মহাকাব্যটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে। বিগত জুডিশিয়ারি এবং বিসিএস পরীক্ষা অনেকবার এসেছে। মহাশ্মশান কে লিখেছেন, অথবা মহাশ্মশান যিনি লিখেছেন তার প্রকৃত নাম কি, এবং তার যে তার লেখা মহাশ্মশানটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, মহাশ্মশানের প্রকৃত লেখকের প্রকৃত নাম কি, এবং এটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে। প্রেক্ষাপট যদি আমরা বলি, তাহলে প্রেক্ষাপটের এটা পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ, যেটা হয়েছিল কত সালে? 1761 সালে। ভাইবা বোর্ডে প্রশ্ন করে পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছে, দ্বিতীয় যুদ্ধ কখন হয়েছে এবং তৃতীয় যুদ্ধ কখন হয়েছে, জেনে রাখতে হবে। তবে তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে মহাশ্মশান কাব্যগ্রন্থটা লেখা হয়েছে। এটা প্রিলি রিটেন ভাইবা 3 ক্ষেত্রে ইম্পর্টেন্ট, 3 ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়। ওকে, এবং এটা প্রকাশ হয় হচ্ছে কোহিনূর পত্রিকায়। কোহিনূর পত্রিকায়। কোহিনূর পত্রিকায়। ওকে,
তাহলে আমরা যেটা দেখলাম কায়কোবাদের একমাত্র অথবা মুসলিমদের মধ্যে প্রথম মহাকাব্য রচিত হচ্ছে কায়কোবাদ, যার প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি, যিনি একটা মহাশ্মশান রচনা করেছেন, যেটা হচ্ছে মহাকাব্য। এবং এই মহাকাব্যের প্রেক্ষাপট হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ, যেটা 1761 সালে হয়েছে। এটা টোটাল 3টি খণ্ডে 7টি স্বর্গে দীর্ঘ 10 বছর ধরে লিখেছেন এবং সেটা প্রকাশ পেয়েছিল কোহিনূর পত্রিকায়। প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট, প্রতিটা বিষয়ে কোনো না কোনো পরীক্ষায় আসছে। ওকে, এরপর দেখবো আমরা ওনার কাব্যগ্রন্থ। কাব্যের মধ্যে যদি আমরা দেখি বিরহ বিলাপ, যেটাকে বলা হয় প্রথম কাব্য ওনার, প্রথম কাব্য এটা লিখেছিলেন 13 বছর বয়সে। এরপর যদি দেখি আমরা অশ্রুমালা, যেটাকে বলা হয় গীতিকাব্য। তারপর যদি আমরা দেখি মহরম শরীফ, বেসিক্যালি এটা একটা কাহিনী কাব্য। ওকে, এখন দেখেন এখানে অনেক সময় আসতে পারে আপনাকে পরীক্ষায় 3 আঙ্গিকে প্রশ্ন আসতে পারে, বিরহ বিলাপ কোন জাতীয় রচনা? বিরহ বিলাপ কোন জাতীয় রচনা? সেটা হবে কাব্য। এটার লেখককে কায়কোবাদ মোহাম্মদ কাজেম আল কুরাইশি, হোয়াটএভার। এবং যদি এমনও প্রশ্ন আসতে পারে বিরহ বিলাপ কাজেম আল কুরাইশির প্রথম কাব্য অথবা কত বছর বয়সে লিখেছেন, অথবা লিখিততে প্রশ্ন আসতে পারে কায়কোবাদের 3টি কাব্যগ্রন্থের নাম লিখুন, কায়কোবাদের 3টি কাব্যগ্রন্থের নাম লিখুন, এমন প্রশ্ন আসতে পারে। ওকে, তখন আপনাকে সেই আঙ্গিকে প্রিপারেশনটা নিতে হবে। আমি আবারও বলছি, সেই আঙ্গিকে প্রিপারেশন, প্রিলিতে কোন ধাঁচের প্রশ্ন আসতে পারে, লিখিততে কোন ধাঁচের প্রশ্ন আসতে পারে, সব কিছু মাথায় রেখে আমাকে প্রিপারেশন নিতে হবে। আমি পড়াটা একবারই পড়ব, ওই এক পড়া দিয়ে আমাকে এই স্টেপ এবং পরবর্তী স্টেপে আমাকে কাজ দিতে হবে। ওকে, আমি যেমনটা করে আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা চাইলে বিভিন্ন বই থেকে যখন পড়বেন তখন হচ্ছে নিজেদের মতো একটা শর্ট একদম হ্যান্ডি নোট তৈরি করবেন। পরীক্ষার আগে এটা অনেক বেশি কাজ দেয়, অনেক বেশি কাজ দেয়। প্রতিটা রাইটার সম্পর্কে 2-3 পেজের 3 পেজ, সর্বোচ্চ 3 পেজ অথবা 4 পেজের আপনারা একটা হ্যান্ডি নোট করতে পারলে ছোটো একটা খাতার মধ্যে অথবা ছোটো একটা নোটবুকের মধ্যে আপনার ওভারঅল সাহিত্যিক সম্পর্কে চলে আসবে। আপনাকে বই খুঁজে খুঁজে আর পড়তে হবে না, কারো বিশেষ কারো নোট না, নিজেই নিজেরটা তৈরি করবেন। একজনে বলেছেন আব্দুল কাদের যে লেখা একটু বড় করে করলে ভালো হতো। আচ্ছা, আমি চেষ্টা করব, তবে আমি বলার সময় শুনলে মনে হয় ভালো হবে, অনেক কিছু লিখতে হয় তো হয়তো বড় করে লিখলে একসাথে লেখা টাফও, এই জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করব। তাহলে এই গেল ওনার কাব্যগ্রন্থ। তাহলে 3টা কাব্যগ্রন্থের নাম মুখস্থ রাখতে হবে। শুধুমাত্র এটা কায়কোবাদ লিখেছেন এটা মনে রাখলে হবে না, কায়কোবাদের 3টি কাব্যগ্রন্থের নাম না রেখে পারতে হবে। ও বিরহ বিলাপ, অশ্রুমালা এবং মহরম শরীফ। বিরহ বিলাপ, অশ্রুমালা এবং মহরম শরীফ এভাবে মাথায় রাখতে হবে। যখন ওনার কাব্যগ্রন্থ একসাথে মাথায় 3টা মুখস্থ করে ফেলবেন, মাথায় সেট করে ফেলবেন, তখন পরীক্ষায় প্রিলিতে আসলেও পারবেন, লিখিত আসলেও পারবেন। এরপর আমরা দেখব হচ্ছে ওনার বিখ্যাত কবিতা। ওনার একটা বিখ্যাত কবিতা প্রিভিয়াস ইয়ার জুডিশিয়ারিতে আসছে, এটার নাম হচ্ছে বিখ্যাত কবিতা। বলার সময় শুনে নেবেন, বিখ্যাত কবিতা, এটার নাম হচ্ছে আজান। ঠিক আছে, জুডিশিয়ারি লিখিত পরীক্ষা আসছে, আজান কার লেখা, আজান কবিতাটি কার লেখা? এটা হচ্ছে কায়কোবাদের লেখা। এবং এখানে একটা উক্তি আছে, সেটা হচ্ছে কে ওই শোনালো মোর আজানের ধ্বনি। এখানে একটা কথা আছে, কে ওই শোনালো মোর আজানের ধ্বনি। ঠিক আছে, কে ওই শোনালো মোর আজানের ধ্বনি, আজান কবিতার উল্লেখযোগ্য একটা উক্তি হচ্ছে এটা, এবং এই বিষয়টা পরীক্ষায় আসছে। ওনার উল্লেখযোগ্য যদি উপাধি বলি, আমি যা বলতেছি এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য আপনারা বেশি দেখবেন। এর বাইরে আপনারা চাইলে এক্সট্রা ইনফরমেশন পরে নিজের মতো করে অ্যাড করে নিতে পারেন, বাট দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দিস রাইটার। ওকে, উপাধি যদি বলি আমরা, ওনার কাব্যভূষণ, কাব্যভূষণ, তারপর হচ্ছে বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন। এবং 3টা পায় 1900
সালে, ঠিক আছে। ওরা এখন পরীক্ষা প্রশ্ন আসতে পারে সাহিত্যরত্ন নিচের কোন লেখকের উপাধি সাহিত্যরত্ন, ঠিক আছে। তখন আপনাকে পারতে হবে সাহিত্যরত্ন, কাব্যভূষণ, বিদ্যাভূষণ প্রত্যেকটা উপাধি হচ্ছে কায়কোবাদের। প্রতিটা রাইটারের কোনো না কোনো উপাধি থাকে, ছদ্মনাম থাকে, তো সেগুলো আমাকে জানতে হবে। প্রিভিয়াস ইয়ার যদি প্রশ্ন অ্যানালাইসিস করেন দেখবেন যে সেখান থেকে প্রশ্ন আসছে, ওকে। তাহলে আমাদের পারতে হবে প্রতিটা লেখকের ছদ্মনাম অথবা যদি তাদের কোনো প্রকার উপাধি থাকে সেগুলো আমাদের জানা দরকার। যেগুলো আবার বলছি যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, সো একটু মনোযোগ সহকারে দেখে নিতে হবে। এরপর আমরা দেখব হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনার সম্পর্কে যদি প্রথমে বলি, ওনার কিন্তু প্রকৃত নাম, ওনার জন্ম মৃত্যু, প্রত্যেক রাইটারের জন্ম মৃত্যু জানার দরকার নাই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরীক্ষা আসছে অথবা আসার মতো সেগুলো আপনাদেরকে বলা হবে। 1820 থেকে 1891। এখন এই জাতীয় প্রশ্নগুলো কম দিচ্ছে জুডিশিয়ারিতে সাধারণত। ওনার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনার প্রকৃত নাম ছিল, তবে উনি স্বাক্ষর করতেন হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা নামে। ঈশ্বরচন্দ্র, তাহলে ওনার নাম দেখেন, ওনার নাম কয়টা নাম টোটাল? 3টা নাম ওনার। একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার সাহিত্যিক নাম, ওনার সাধারণত ওনার প্রত্যেকটা লেখা আমরা তাকে সাহিত্য জগতে এই নামেই চিনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা এই নামে চিনি। তবে ওনার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তবে উনি যখন সিগনেচার করতেন তখন উনি ঈশ্বরচন্দ্র শর্মা নামেও অনেকবার সিগনেচার করেছিল। তাহলে একই রাইটারের 3টা নাম পেলাম। বা বিদ্যাসাগর এনার সাধারণত সেটা উপাধি তার, এবং তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে, ঠিক আছে। তো আমাদের এই বিষয় করে জানতে হবে। ওনার আরও উল্লেখযোগ্য যদি আমরা বলি বাংলা সাহিত্যে তার অবদান সম্পর্কিত আমরা দেখি, বাংলা সাহিত্যে তার অবদানের কথা যদি আমরা বলতে চাই, জ্যোতি ও বিরাম চিহ্নের ব্যবহার করেন। প্রথম জ্যোতি ও বিরাম চিহ্নের ব্যবহার। আগে কিন্তু উনি এই বিষয়টা মাথায় বাংলা সাহিত্যে ইন্ট্রোডিউস করার আগে, সূচনা করার আগেই কিন্তু আমাদের প্রতিটা লেখা আমরা যখন লেখা হতো তখন কিন্তু কোথাও যে পজ দিতে হয়, কোথাও একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, কোথাও 1 সেকেন্ড, কোথাও এক বলার যে সময় তার দ্বিগুণ সময়, কোথাও 1 মিনিট, এই যে বিষয়ে একটা জ্যোতি চিহ্নের ব্যবহার অথবা বিরাম চিহ্নের ব্যবহারের একটা প্রক্রিয়া উনি ইন্ট্রোডিউস করেছিলেন, এই বিষয়টা কিন্তু আগে ছিল না। তো আমরা কথা বলার সময়, কোনো কিছু পড়ার সময় যে একটা পজ দিয়ে পড়তে হয়, এই যে জ্যোতি চিহ্ন এবং বিরাম চিহ্ন, এই বিষয়টা সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আপনাদের প্রশ্ন যদি আসে জ্যোতি ও বিরাম চিহ্নের প্রবর্তক কে, তখন আপনারা নির্দ্বিধায় অ্যান্সার করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওকে। এবং ওনাকে বলা হয় বাংলা গদ্যের জনক। বাংলা প্রতিটা বিষয় কোনো না কোনো পরীক্ষায় আসছে। আমি আবার বলছি, যে ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেগুলা কোনো না কোনো পরীক্ষায় আসছে, ওকে। এবং ওনাকে যে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়, ওনার নাম তো এটা না, এই বিদ্যাসাগর উপাধি দেখে হিন্দু ল কমিটি 1839 সালে, হিন্দু 1839 সালে, ওকে। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন অ্যাবাউট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একটু জেনে রাখতে হবে এবং আপনারা নিজের মতো করে লিখে রাখবেন, ওকে। তাহলে বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন সাহিত্যিক ঈশ্বরচন্দ্র শর্মা নামে লিখতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর কার উপাধি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি। এবং এই উপাধিটা কে দেয়? হিন্দু ল কমিটি দেয়। কত সালে দেয়? 1839 সালেই দেয়, ঠিক আছে। বিষয়গুলা বাংলা গদ্যের জনক বলেন, বিরাম চিহ্নের জনক প্রবর্তক বলেন, সব কিছু কিন্তু উনি, এবং ইনফরমেশনগুলা মাথায় রাখবেন। আবারও বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কিন্তু তার যতটা না ওনার নিজস্ব লেখার জন্য বেশি আলোচিত, তার চেয়েও বেশি আলোচিত হচ্ছে ওনার অনুবাদ গ্রন্থের জন্য। বিভিন্ন লেখকের, বিভিন্ন ভাষাভাষী লেখকের বিভিন্ন আলোচিত লেখাকে উনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। এই অনুবাদের জন্য বেসিক্যালি উনি খুব বেশি আলোচিত। তো আমরা দেখব ওনার অনুবাদ গ্রন্থগুলো এখন, অনুবাদ গ্রন্থগুলা। ওকে, একজন সালাম জানাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। বেতাল পঞ্চবিংশতি, প্রথম প্রকাশিত গ্রন্থ ওনার এটা। ওকে, এবং এই বেতাল পঞ্চবিংশতি হচ্ছে বেতাল বৈতাল পঁচিশির অনুবাদ। বৈতাল অনুবাদ, বৈতাল পঁচিশির অনুবাদ, বৈতাল পঁচিশির অনুবাদ, যেটা বেসিক্যালি হিন্দি ভাষায় লাল্লুজি কর্তৃক রচিত। হিন্দি ভাষা থেকে লাল্লুজি, দ্যাট মিনস এই যে বৈতাল পঁচিশি, এটা লিখেছেন লাল্লুজি নামক এক লেখক হিন্দি ভাষায়, সেটাতে অনুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জুডিশিয়ারি প্রিভিয়াসের রিটেনে একটা প্রশ্ন আসছে, ওনার অনুবাদ গ্রন্থগুলোর নাম লিখতে বলা হয়েছে, এবং সেই ক্ষেত্রে আপনাদের যেটাও জানা দরকার কোন গ্রন্থ থেকে এটা অনুবাদ করা হয়েছে সেটাও আপনাদের জানা দরকার। ওকে, তাহলে 1 নাম্বার আমরা দেখলাম বেতাল পঞ্চবিংশতি, যেটা ওনার প্রথম প্রকাশিত গ্রন্থ, যেটা অনুবাদ করেছেন বেসিক্যালি বৈতাল পঁচিশি থেকে লাল্লুজি কর্তৃক হিন্দি ভাষায় লিখিত একটা বই, যেটা ওটার থেকে বেসিক্যালি উনি এটা অনুবাদ করেছেন কত সালে? 1847 সালে। ওকে, এরপর শকুন্তলা, ওনার আলোচিত আরেকটা লেখা শকুন্তলা। এটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। আপনারা বইয়ে মিলিয়ে নেবেন, আমার স্পেলিং ভুল হইতে পারে, স্পেলিং ভুল হলে আপনারা একটু মিলিয়ে নেবেন। ওকে, নাটকের অনুবাদ, এটা লিখেছিলেন কালিদাস। কালিদাস কর্তৃক এই যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনুবাদ হচ্ছে শকুন্তলা। এরপর সীতার বনবাস, ওনার আলোচিত আরেকটা সীতার বনবাস, যেটা বাল্মীকির রামায়ণ। আর হচ্ছে 4 ভ্রান্তিবিলাস, খুব আলোচিত ইংরেজি সাহিত্যের খুব আলোচিত এবং একজন রাইটারের একটা লেখা থেকে এটা অনুবাদ করা হয়েছে, কমেডি অফ এরর্স। পরীক্ষায় আসছে অনেকবার, বিভিন্ন চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আসছে। কমেডি অফ এরর্স শেক্সপিয়র কর্তৃক লিখিত। শেক্সপিয়র। ওকে, এরপর যদি আমরা দেখি ওনার আরেকটা আলোচিত ইয়া হচ্ছে বোধোদয়। এটা হচ্ছে রুডিমেন্টস অফ নলেজ। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা দেখলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললাম, জ্যোতিও বিরাম চিহ্নের প্রবর্তক, বাংলা গদ্যের জনক বললাম, উনি বিশেষ করে বাংলা সাহিত্যে আলোচিত হচ্ছে ওনার অনুবাদ গ্রন্থের জন্য। এই অনুবাদ গ্রন্থের মধ্যে পরীক্ষায় দেখেন জুডিশিয়ারি লিখিত আসতে পারে 3টি অনুবাদ গ্রন্থের নাম লিখুন, অথবা আপনার প্রিলিতে আসতে পারে এই শকুন্তলা কোন গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে, সীতার বনবাস অথবা ভ্রান্তিবিলাস কোন লেখা থেকে, কোন ইংরেজি সাহিত্যের লেখা থেকে অনুবাদ করা হয়েছে। ভ্রান্তি
ভ্রান্তিবিলাস কোন ইংরেজি সাহিত্যের লেখকের লেখা থেকে অনুবাদিত করা হয়েছে, কে করেছে, এবার প্রশ্ন আসতে পারে। অথবা বোধোদয় যে এটা কার গ্রন্থ, অথবা এটা কোন গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে, চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ নামক অনুবাদ গ্রন্থের আলোকে লেখা হয়েছে। তো এই 5টা অনুবাদ গ্রন্থ আমাদের ভালো মতো জানতে হবে। বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বোধোদয়। সীতার বনবাস, ভ্রান্তিবিলাস মিল রয়েছে, বিলাস বাস, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বোধোদয়, শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি, যেটা বৈতাল পঞ্চাশীর অনুবাদ, লাল্লজি কর্তৃক রচিত। তো অনুবাদ গ্রন্থ যদি আমরা প্রশ্ন আসে, এই 5টা অনুবাদ গ্রন্থ আমাদের মাথায় রাখতে হবে, বারবার পড়ে মাথায় রাখতে হবে। প্রতিটা রাইটার পড়ার পর এটা ক্লোজ করবেন, ক্লোজ করে বই থেকে, সামনে বই থাকুক অথবা নিজস্ব কোনো নোট ডাউন থাকুক, ক্লোজ করে চোখ বন্ধ করে মেমোরি রিভাইভ করার চেষ্টা করবেন, স্মরণ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ, যেটা বলি আমরা লার্নিং, মাথায় রাখার বিষয় যদি বলি। তো না হয় ভুলে যাবেন, ভুলে গেলে যাতে আবার নেক্সট টাইম একবার দেখলে মনে পড়ে, এমনভাবে পড়তে হবে, ঠিক আছে? একবার পড়ে এর পরের বার দেখতেছেন কোনো কিছুই মনে নাই, তাহলে হবে না। এগুলো এর বাইরে কোনো বিকল্প নাই। এর বাইরে যদি আপনি মনে রাখার জন্য নিজস্ব বিভিন্ন ফর্মুলা ইউজ করতে পারেন, আমরাও বিভিন্ন হাস্যকর ফর্মুলা দিয়ে মনে রাখার চেষ্টা করতাম। ওকে, এরপর আমরা দেখব পাঠ্য বইয়ে ওনার কি কি লেখা আসছে। এগুলো আসতে পারে পাঠ্য বইয়ে। বর্ণ পরিচয়, তারপর কথামালা এবং বোধোদয়। কিছুক্ষণ আগে বোধোদয় দেখলাম, চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ, এটা কিন্তু পাঠ্য বইয়ে আসছে, কোনো না কোনো সময় পাঠ্য বইয়ে আসছে। বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা, এগুলো আসছে। ওকে, এগুলো একটু দেখতে হবে। ওনার মৌলিক গ্রন্থ যদি আমরা দেখি, প্রভাবতী সম্ভাষণ, প্রথম মৌলিক গ্রন্থ, এটা ওনার প্রথম মৌলিক গ্রন্থ। তাহলে প্রশ্ন আসতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মৌলিক গ্রন্থ কোনটা? প্রভাবতী সম্ভাষণ। এটি বেসিক্যালি কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে একটা শোক গাথা। কি গাথা? শোক গাথা। কার জন্য শোক করেছিল, কার শোকে উনি তার এই মৌলিক গ্রন্থটা লিখেছিলেন? প্রভাবতী সম্ভাষণ। কার শোকে? শোকগাথা বলা হচ্ছে কার শোকে? এটা ওনার একজন বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর মৃত্যু শোকে, প্রভাবতী নামক একজন কন্যার মৃত্যু শোকে, প্রভাবতী নামক বালিকার মৃত্যু শোকে, এই জন্য এটাকে বলা হয় শোক গাথা। তাহলে আমরা জানবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থের নাম কি। প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? প্রথম মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। এটা কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে শোক গাথা। কিসের শোক, কেন শোক? আসলে এটা প্রভাবতী নামক ওনার এক বন্ধুর বালিকা আর কি মৃত্যু শোকে মারা গিয়েছিল অকালে। এই মারা যাওয়ার শোকে উনি বেসিক্যালি এই তার মৌলিক গ্রন্থটা লিখেছেন। এর বাইরে যদি আমরা দেখি ওনার আরও মৌলিক গ্রন্থ, ব্যাকরণ কৌমুদী, এটা একটা ব্যাকরণ গ্রন্থ, 4 ভাগে লিখিত ব্যাকরণ গ্রন্থ, 4 ভাগ, ঠিক আছে? এটা ব্যাকরণ গ্রন্থ। জীবন চরিত, ওকে। তাহলে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এরপর ওনার কিন্তু অনেক বিতর্কমূলক গ্রন্থ আছে, যেমনটা যদি বলি অতি অল্প হইলো, আবার অতি অল্প হইলো, এগুলো একটু দেখে নিতে হবে। ওনার বিতর্কমূলক গ্রন্থ, যেগুলো নিয়ে বেসিক্যালি অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে। তাহলে আমরা ওনার অনুবাদ গ্রন্থ খেয়াল রাখবেন। আর অনেকটা বিষয় খেয়াল রাখবেন হচ্ছে যে সব রাইটার, অনেক রাইটার আছে তারা কবিতা লিখে না, সাধারণত উপন্যাসিক, আবার ওরা কিছু একটা কবিতা লিখে ফেলেছে, ওই বিষয়গুলো মনে রাখবেন, ঠিক আছে? যেমনটা কাজী নজরুল ইসলাম আমরা কবি হিসেবে চিনি, ওনার কিন্তু উপন্যাস রয়েছে, এমন বিষয়। আবার
আমরা যে জীবনানন্দ দাশ কবি হিসেবে চিনি, আবার ওনার দুটো উপন্যাস রয়েছে। তো কবি হিসেবে জানার পরও উপন্যাস থাকতে পারে, এমন বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন। তবে ওনারা উপন্যাস লিখেন বেসিক্যালি গদ্যের জন্য, গদ্যের প্রতি ওনার বেশি, ওনার ভাবধারা, ওনার চিন্তাধারা এবং ওনার লেখালেখির হাত ছিল বেশি। ওকে, তাহলে ওনার বিতর্কমূলক যদি গ্রন্থের প্রশ্ন আসে, বিতর্কমূলক, দ্যাট মিনস যেটা নিয়ে বিতর্ক হয়েছে, বিতর্কমূলক। ওকে, অতি অল্প হইল রম্য রচনা হাস্যত্ব, আবার অতি অল্প হইল ব্রজবিলাস এবং রত্ন পরীক্ষা। ঠিক আছে, নামগুলো একটু দেখতে হবে, এবং কোন ধরনের গ্রন্থ, কে লিখেছেন, কোন ধরনের গ্রন্থ, কাব্য নাকি এটা বিতর্কমূলক গ্রন্থ, নাকি উপন্যাস, নাকি নাটক, এরকম বিষয়গুলো জানা লাগবে, এবং কে লিখেছেন সেটাও জানা লাগবে। আমি আবারও বলছি, মাথায় জগা খিচুড়ি পেকে যেতে পারে সব কিছু মিলিয়ে পড়ার জন্য, তবে একবার ভালো করে পড়ে ফেলতে পারলেই এরপর আপনার প্রশ্ন প্রিলি হোক, অপশন থাকুক না থাকুক, আপনি প্রশ্ন দেখলেই আপনার মাথায় ক্লিক করবে, হ্যাঁ এটা আমি পড়েছি এরকম। ওকে, তো এইভাবে পড়ার চেষ্টা করবেন। তাহলে বিতর্কমূলক গ্রন্থ অতি অল্প হইল, আবার অতি অল্প হইল ব্রজবিলাস, একটু দেখে নিতে হবে। ওকে, এরপর যদি আমরা দেখি ওনার একটা আত্মজীবনী, প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আসে, আত্মজীবনী প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আসছে, যেমনটা বলা হয় আত্মচরিত। আত্মচরিত এটা বাংলা গদ্যে প্রথম আত্মজীবনী, বাংলা গদ্যে প্রথম আত্মজীবনী। দ্যাট মিনস উনি আত্মজীবনী নামে যে একটা বিষয় হতে পারে, উনি সেটা প্রথম কি করেছেন, বাংলা সাহিত্যে, বাংলা গদ্যে, সাহিত্যে না গদ্যে, সেটা প্রথম সূচনা ঘটিয়েছেন। আত্মচরিত ওনার আত্মজীবনী। অনেক লেখকের আত্মজীবনী রয়েছে, নিজস্ব জীবনের বিভিন্ন ঘটনা গল্পগুলাকে প্রতিফলিত করে বিভিন্ন লেখা লিখেছেন, সেগুলোকে বলা হয় আত্মজীবনী। প্রায় রাইটারের আত্মজীবনী রয়েছে। আপনাদের যেটা বিশেষ করে জানা জরুরি সেটা হচ্ছে কোন আত্মজীবনীটা কার। অনেক সময় কনফিউজ হয়ে যাবেন, আত্মচরিত আছে, জীবনচরিত আছে, আরও আত্মলেখা আছে, ঠিক আছে, আত্মকথা আছে। আত্মকথা সাধারণত আত্মজীবনী যেহেতু নামগুলো হয় ওরকম, আত্মচরিত, আত্মকথা, ঠিক আছে, তারপর জীবন চরিত, আরও বিভিন্নভাবে দেখবেন যে কনফিউজিং আপনাকে অপশন দেওয়া হচ্ছে। সেই সময় যাতে আপনি কনফিউজ না হন, ওইভাবে প্রিপারেশন নিতে হবে। তাহলে আত্মচরিত প্রথম আত্মজীবনী বাংলা গদ্যে মাথায় রাখতে হবে, বিগত সময়ে অনেকবার আসছে পরীক্ষায়। এরপর যদি বলা হয় পত্রিকা, ওনার সম্পাদিত পত্রিকা। প্রায় রাইটার শুধুমাত্র যে লিখে লিখে তাদের জীবন পার করে দিচ্ছেন তা না, অনেকগুলো লেখক যদি আমরা দেখি তারা অনেক পত্রিকা সম্পাদনা করেছেন, ঠিক আছে, এডিটোরিয়াল বডিতে কাজ করেছেন। এমন সম্পাদিত পত্রিকা ওনার একটা উল্লেখযোগ্য, যেটা প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় আসছে, এটার নাম হচ্ছে সর্বশুভকরী। পরীক্ষা আপনাদেরও আসতে পারে, মনে রাখতে হবে, সর্বশুভকরী। এখানে বিশেষ করে বাল্য বিবাহর যে চাইল্ড ম্যারেজ নিয়ে এখন অনেক কথা হচ্ছে, উনি সেই সময় কিন্তু বাল্য বিবাহ নিয়ে কথা বলে আসতেছেন। তো বাল্য বিবাহের বিভিন্ন বিষয় সম্পর্কে বেসিক্যালি এই পত্রিকায় উনি লেখালেখি করতেন। এরবারে আমরা যদি ওনার একটা লেখা সোম প্রকাশ, এটা বেশি ইম্পর্ট্যান্ট, সর্বশুভকরী সোম প্রকাশ। ওকে, এই হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মোটামুটি একটু মানে জানার বিষয়, একটু দেখে নিতে হবে। তাহলে পত্রিকা, আলোচিত পত্রিকা সর্বশুভকরী, যেখানে উনি বাল্যবিবাহের বিভিন্ন দোষ নিয়ে, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে উনি লেখালেখি করতেন, সম্পাদনা করতেন। ওনার আত্মজীবনী ছিল আত্মচরিত, যেটা বাংলা গদ্যে প্রথম আত্মজীবনী। দ্যাটস অল অ্যাবাউট দ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা এরপর প্রসিড করব অন্য একজন সাহিত্যিক নিয়ে আলোচনা করার জন্য, যে সাহিত্যিক হচ্ছে বাংলা সাহিত্যে তার জীবনকালে এমন কোনো ধারা নাই যে উনি বাংলা সাহিত্যে অবদান রাখেন নাই। আমরা যদি প্রথম বলি, প্রথম সনেট বলি, প্রথম প্রহসন বলি, প্রথম সার্থক ট্রেজেডি বলি, প্রথম মহাকাব্য বলি, বাংলা কবিতার জনক বলি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলি, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বলি, যেই নামটা আমাদের সামনে অবশ্যই চলে আসবে, উনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যিনি জীবনের শুরুতে যদিও বা বাংলা সাহিত্যের প্রতি ওনার যথেষ্ট কী ছিল, বিরাগ ছিল, ওনার কী ছিল, তেমন বেশি আগ্রহ ছিল না। তারপরও উনি একসময় বাংলায় ফিরে এসে এমন কোনো দ্বারা নাই, প্রায় অনেকগুলো দ্বারা উনি সূচনা করেছেন। সেজন্য উনি যতদিন বাংলা সাহিত্য থাকবে ততদিন উনি বাংলা সাহিত্যে সদর্পে ওনার নাম উচ্চারিত হবে, ওনার নাম উচ্চারিত হবে। ওনার নাম হচ্ছে কি, মাইকেল মধুসূদন দত্ত। ওকে,
ওনার নাম কিন্তু মাইকেল না, ইটস এ টাইটেল নেম মাইকেলটা। ওনার নাম হচ্ছে মধুসূদন দত্ত। মাইকেলটা উনি পরবর্তীতে ওনার নামের সাথে যুক্ত হয় কত সালে? 1843 সালে। ওনার জন্ম মৃত্যু হচ্ছে 1824 থেকে, একটু জানতে হবে, 1824 থেকে 1873। তো উনি শুরুতেই যখন উনি বিলেত যায়, বিলেত মানে লন্ডনে যায়, তখন ইংরেজি ভাব দ্বারা পুষ্ট হয়। ইংরেজি সাহিত্যের প্রতি ওনার আগ্রহ ছিল, ইংরেজি সাহিত্যে লেখালেখি, ওনার লেখালেখির সূচনা হয়েছিল ইংরেজি সাহিত্যে। তখন কিন্তু উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে 1843 সালে। তখন ওনার নামের সাথে মাইকেল শব্দটা যুক্ত হয়। ওকে, মাইকেল মধুসূদন দত্ত। তো আমি দেখব ওনাকে কি কি বিষয়, ওনাকে যেমন বাংলা কবিতার জনক, একসাথে দেখে নিতে হবে, বাংলা কবিতার জনক। তারপর যদি দেখি আমরা প্রথম সার্থক নাট্যকার, প্রথম সার্থক নাট্যকার, প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। অমিত্রাক্ষর ছন্দ উনি ইন্ট্রোডিউস করেছেন, অমিত্রাক্ষর ছন্দ। তারপর যদি বলি প্রথম সনেট, প্রথম বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি, যদিও আমরা জানি হচ্ছে বিদ্রোহী কবি হচ্ছে কবি নজরুল ইসলাম, কিন্তু বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। প্রথম বললে অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা নাটকের জনক, আধুনিক বাংলা নাটকের জনক। তারপর যদি দেখি প্রথম প্রহসন রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা। তারপর যদি দেখি প্রথম সার্থক ট্র্যাজেডি, প্রথম সার্থক মহাকাব্য, প্রথম সার্থক ট্র্যাজেডি, প্রথম সার্থক মহাকাব্য। দেখেন অনেকগুলা বিষয়ে উনি প্রথম অবদান রেখেছেন। ওনার হাত ধরে প্রথম সূচিত হয়েছে এইসব সাহিত্য ধারায় বাংলা সাহিত্যের কি পদচারণা। ঠিক আছে, বাংলা কবিতার জনক বললে মাইকেল মধুসূদন দত্ত, বা প্রথম সার্থক নাট্যকার বললে মাইকেল, আধুনিক প্রথম সার্থক নাট্যকার, আধুনিক বাংলা নাটকের জনক বললেও মাইকেল মধুসূদন দত্ত। প্রথম অমিত্রাক্ষর ছন্দ, প্রথম সনেট, প্রথম বিদ্রোহী কবি, প্রথম প্রহসন, প্রথম সার্থক ট্র্যাজেডি, প্রথম সার্থক মহাকাব্য। দেখেন প্রায় অনেকগুলো ধারায়, বাংলা সাহিত্যের অনেক ধারায় ওনার অবদানটা অনস্বীকার্য। তো এই বিষয়গুলো পড়ার সময় আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম এটা হচ্ছে বঙ্গভাষা, বঙ্গভাষাতে প্রথম ইয়া করেন। এবং এরপর দেখি ওনাকে বলা হয় হচ্ছে, কি বলা হয়, উনি একটা ছদ্মনামে লিখতেন, ছদ্মনাম, এটার নাম হচ্ছে টিমোথি পেনপয়েম। পরীক্ষায় আসছে, বিগত বছর কোন এক পরীক্ষায় আসছে টিমোথি পেনপয়েম। এই ছদ্মনামে উনি কি লিখেছেন? একটা ইয়া লিখেছেন, এটা বিশেষ করে দ্য ক্যাপটিভ লেডি নামক একটা লেখা লিখেছেন, দ্য ক্যাপটিভ লেডি। এই টিমোথি পেনপয়েম, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে টিমোথি পেনপয়েম কার ছদ্মনাম? মাইকেল মধুসূদন দত্ত। এই ছদ্মনামে উনি কি লিখেছিলেন? উনি কি বাংলা সাহিত্যে কোনো কিছু লিখেছেন? নো, উনি বাংলা সাহিত্যে কোনো কিছু লিখেন নাই। উনি লিখেছেন ইংরেজি সাহিত্যে, সেটার নাম হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, দ্য ক্যাপটিভ লেডি। এই একটা বিষয় গেল। এরপর একটা প্রশ্ন আসতে পারে উনি কয়টি ভাষা জানতেন? অনেকগুলো বিষয় ছিল, উনি 12টি ভাষা জানতেন, 12টি ভাষা জানতেন। ওনাকে কি বলা হয়? ওনাকে বলা হয় দত্ত কুলোদ্ভব কবি। দত্ত, নিচের কোন কুলোদ্ভব, নিচের কোন রাইটারকে দত্ত কুলোদ্ভব কবি বলা হয়? দ্যাট দত্ত বংশে জন্মগ্রহণ করেছে বলেই ওনাকে দত্ত কুলোদ্ভব, দত্তকুলে দত্ত বংশে জন্মগ্রহণকারী কবি, এই জন্য ওনাকে বলা হয় দত্ত কুলোদ্ভব কবি। নিচের কোন সাহিত্যিককে দত্ত কুলোদ্ভব কবি বলা হয়? মাইকেল মধুসূদন দত্ত। কয়টি ভাষা জানতেন? 12টি ভাষা। কোন ছদ্মনামে লিখতেন? টিমোথি পেনপয়েম। এই ছদ্মনামে উনি কি লিখেছেন? দ্য ক্যাপটিভ লেডি। এরপর যদি আমরা দেখি উনি মামলা
উনি একবার ঢাকা আসছিলেন উনি একবার, সেটা হচ্ছে মামলা উপলক্ষে। মামলা, যেহেতু আমরা লয়ের স্টুডেন্ট, আমাদের জুডিশিয়ারি পরীক্ষার প্রশ্ন হয়তো আসতেও পারে, মামলা উপলক্ষে একবার ঢাকা আসছিলেন উনি, ঢাকা। ওকে, এই বিষয়গুলো আমাদের ওনার যদি আমি বলি জানতে হবে। এখানে আমাদের একদম প্রিলিমিনারি যদি বলি, ভেরি বেসিক ইনফরমেশন যদি বলি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে, আমাদের এই বিষয়গুলো জানতে হবে। ওনাকে প্রথম কোন কোন ক্ষেত্রে উনি প্রথম অবদান রেখেছেন, এটা কত সালে উনি মাইকেল শব্দটা যুক্ত হয় ওনার নামের সাথে, কোন সালে জন্মগ্রহণ করেন, কোন সালে মৃত্যুবরণ করেন, কয়টি ভাষা জানতেন, কোন বংশে উনি জন্মগ্রহণ করেছেন, দত্ত বংশে, এই জন্য ওনাকে কী কবি বলা হয়, দত্ত কুলোদ্ভব কবি। ওভারঅল ইনফরমেশনগুলো আমি আবারও বলছি, যখন কোনো রাইটার, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো লেখক আপনারা শেষ করবেন পড়ে, বইটা ক্লোজ করবেন, চোখটা বন্ধ করবেন, মেমোরি রিফ্রেশ করে বিষয়গুলো মাথায় আনার চেষ্টা করবেন। ওনার 3টি কাব্যগ্রন্থ, ওনার 3টি সার্থক এরকম, তারপর ওনার নাটক কী, ওনার এইভাবে যখন মনে করার চেষ্টা করবেন, তখন আপনাদের মাইন্ডে ভালো মতো এটা সেট হবে। আদারওয়াইজ একটা পড়ে ভালো মতো আত্মস্থ করলেন, আরেকটা বললেন, আবার আস্ত করলেন, 3-4টা যখন একসাথে হয়ে যাবে, সাপল করবে, ইনফরমেশনগুলো একটার সাথে একটা চলে যাবে, তখন আপনারা বলে আমি তো ভুলে যাই মনে হয়। ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক, ওয়ারিড হওয়ার দরকার নাই। তবে পড়ার সময় যদি ভালো মতো পড়তে পারেন, আমার মনে হয় কি আপনার একবারেই 80% কভার করতে পারলে পরের বার আপনার রিভিশন, একটা ইনফরমেশন পড়ার সময় আপনার যদি 3 ঘন্টা সময় দেন, পরবর্তীতে যদি এটা আপনি 1 ঘন্টায় কভার করে ফেলতে পারেন একই পড়াটা, তখন আমি বলবো আপনার পড়ার স্ট্রেটেজি, পড়ার ধরন ওকে। এখন আপনি পড়া একটা পড়লেন 3 ঘন্টায়, পরবর্তীতে আবার পড়তে গেলে আবারও 3 ঘন্টা, তাহলে আজকের পড়াটা পরীক্ষার আগে আপনাকে কাজ দিচ্ছে না তো, তাহলে তো হবে না। ঠিক আছে, তো আমার বলছি পড়ার সময় একটু মনোযোগ লাগবে এবং স্ট্র্যাটেজিক যেমনটা বলেছিলাম এমনভাবে আগাতে হবে। ওকে, এরপর আমরা দেখবো ওনার বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে আমরা দেখব। ওনার মহাকাব্য যদি দেখি, প্রথমে মাইকেল মধুসূদন দত্ত যে মহাকাব্যের জন্য অনেক বেশি আলোচিত, এটার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ মহাকাব্য। এই মহাকাব্যটি ওনার বলা হয় প্রথম সার্থক মহাকাব্য, যেটা রচিত হয়েছে 1861 সালে। কত সালে? 1861 সালে। মেঘনাদ বধ কে লিখেছেন, কত সালে সেটা প্রকাশ হয়েছিল? মাইকেল মধুসূদন দত্ত এবং 1861 সালে। এটাকে বলা হয় প্রথম সার্থক। আমরা কিছুক্ষণ আগে সার্থক বললাম না, প্রথম সার্থক, এগুলো আমরা আস্তে আস্তে এখানে দেখব। প্রথম সার্থক মহাকাব্য, এবং এটাকে মেঘনাদ বধ। এরপর দেখি এটা কয়টি উপসর্গ পরীক্ষা আসছে, এগুলো কিন্তু 9টি স্বর্গে রচিত। স্বর্গ মানে এক একটা পার্ট বলা হয়, এই স্বর্গগুলোর নামও কিন্তু আসছে। কয়েকটা 3টা স্বর্গের নাম লিখতে বলবে। অভিষেক, অস্ত্রলাভ, বধ। আপনারা 3টা মনে রাখতে পারেন, অভিষেক, অস্ত্রলাভ, বধ। ঠিক আছে, পরীক্ষায় রিটেন আসছে, বিগত বছর লিখিত পরীক্ষা আসছে 9টি স্বর্গের মধ্যে 3টি স্বর্গের নাম লিখুন। তাহলে অভিষেক, অস্ত্রলাভ, বধ। ঠিক আছে, মেঘনাদ বধ মহাকাব্যের 9টি স্বর্গে রচিত, 9টি স্বর্গের মধ্যে 3টি স্বর্গ লিখে দিলাম এখানে। ঠিক আছে, এর বাইরে আসবে না 1 নম্বরের জন্য সাধারণত। এটার শুরু হয়েছিল এই মহাকাব্যের বিশেষ করে কি দিয়ে, রাবণের বিলাপ, এবং শেষ হয়েছিল মেঘনাদের হত্যা। বা বেতন অনেক সময় প্রশ্নগুলো করা হয়, মেঘনাদের হত্যা। এটা ইংরেজিতে অনুবাদ করেন রাসনারায়ণ বসু। তাহলে আমরা দেখেছি মাইকেল মধুসূদন দত্ত তার উল্লেখযোগ্য একটি মহাকাব্যের জন্য আলোচিত, এবং সেটার নাম হচ্ছে মেঘনাদ বধ, এবং সেটা লিখেছেন 1861 সালে। এটাকে বলা হয় প্রথম সার্থক মহাকাব্য। প্রথম সার্থক মহাকাব্য। এটি কয়টি স্বর্গে রচিত? 9টি স্বর্গে রচিত, এবং 9টি স্বর্গের মধ্যে উল্লেখযোগ্য 3টি স্বর্গ হচ্ছে, যেমনটা আমাদের লিখিত পরীক্ষা আসছে, অভিষেক, অস্ত্রলাভ, বধ। মনে রাখতে হবে। এই মহাকাব্যের শুরুটা হয়েছিল
রাবণের, হিন্দু ধর্মাবলম্বীরা ভালো জানবেন, এই রাবণের বিলাপ দিয়ে এবং শেষ হয়েছিল মেঘনাদের হত্যা দিয়ে। এবং এই মহাকাব্যের ইংরেজি অনুবাদ করেছিলেন রাসনারায়ণ বসু, তিনিও বাংলা সাহিত্যের আরেকজন উল্লেখযোগ্য সাহিত্যিক। ঠিক আছে, রাসনারায়ণ বসু। এরপর আমরা দেখব হচ্ছে ওনার কাব্যগ্রন্থগুলো সম্পর্কে আমরা জানবো। মাইকেল মধুসূদনের কাব্যগ্রন্থগুলো আমরা দেখব একটু। কাব্যের মধ্যে প্রথম হচ্ছে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব। 1860। প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত, প্রথম অমিত্রাক্ষর ছন্দে। উনি যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বললাম, এই অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রবর্তনা করেন এই তিলোত্তমা সম্ভব নামক কাব্যগ্রন্থে। ঠিক আছে, এই জিনিসটা জানা লাগবে। এবং এটা হচ্ছে একটি কাহিনী কাব্য, কাহিনী কাব্য। এরপর আমরা যেটা দেখব সেটা হলো ব্রজাঙ্গনা। ব্রজাঙ্গনা হচ্ছে, এটা 1861 সালে এটার প্রথম নাম ছিল হচ্ছে, এটার প্রথম নাম ছিল রাধা বিরহ, রাধা বিরহ। পরবর্তীতে এই ব্রজাঙ্গনা নাম দেওয়া হয়। এবং এটা বিশেষ করে বৈষ্ণব পদাবলীর অনুকরণে রচিত, বৈষ্ণব বৈষ্ণব পদাবলীর অনুকরণে রচিত। এরপর যদি আমরা দেখি বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা বীরাঙ্গনা মিল আছে, দেখেন ব্রজাঙ্গনা বীরাঙ্গনা। এটা দেখেন, এটা হচ্ছে প্রথম পত্রকাব্য। পত্রের মাধ্যমে যে কাব্য হতে পারে, পত্র আকারে যে কাব্য হতে পারে, সেই ধারণাটা উনি প্রবর্তনা করেন। কাব্য এবং কাব্যগ্রন্থ একই কথা, কাব্য লিখলাম এই জন্য। এই কাব্য অথবা কাব্যগ্রন্থে অনেকগুলা কবিতা থাকে। ঠিক আছে, প্রথম পত্রকাব্য। এবং এটাতে ছিল 11টি পত্র ছিল, বাংলা সাহিত্যের প্রথম, এবং এটাতে 11টি পত্র ছিল। তাহলে প্রশ্ন আসছে বিগত বছরে বীরাঙ্গনা নামক কাব্যে মাইকেল মধুসূদন দত্তের কয়টি পত্র ছিল? 11টি পত্র ছিল, 11টি পত্রে সমাপ্ত ছিল। এই ইনফরমেশনগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে ভালো মতো। এরপর আমরা দেখবো হচ্ছে ওনার আরও দুইটা কাব্যগ্রন্থ রয়েছে। এবং এটা, এই যে আমরা দেখলাম বীরাঙ্গনাটা, এটা কিন্তু উনি উৎসর্গ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। উৎসর্গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বলার সময় শুনে নেবেন বিদ্যাসাগর, না বুঝে যাতে ক্যাপচার হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছেন। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, ওনারা সমসাময়িক ছিলেন, এই জন্য ওনার 1824, উনি 1820 সালে জন্মগ্রহণ করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820, উনি 1824 সালে জন্মগ্রহণ করেছেন, সমসাময়িক অনেকটা। তাহলে প্রথম পত্রকাব্য বাংলাদেশ সাহিত্যের বীরাঙ্গনা, সেই পত্রকাব্যটা কে রচনা করেন? মাইকেল মধুসূদন দত্ত। এই পত্রকাব্যে কতটি পত্র ছিল? 11টি পত্র ছিল। এই পত্রকাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা একটা বিষয় দেখব, যেটা খুব বেশি আলোচিত ওনার ইয়ার মধ্যে, চতুর্দশপদী কবিতা বলি। এটা আমরা নিজেরাই আমাদের একাডেমিক লাইফে বিভিন্ন সময় পড়েছি, চতুর্দশপদী কবিতা বলি। এখানে এটা প্রথম সনেট কাব্য, প্রথম
প্রথম সনেট কাব্য, সনেট দ্বারা প্রবর্তনা করেন উনি। সনেট কাব্য বাংলা ভাষায়, ইয়াতে না, খেয়াল করবেন, সনেট কিন্তু বাংলা ভাষায় উনি প্রথম, যে ইতালি অথবা অন্য ভাষায় না, ইংরেজি ভাষায় না, বাংলা ভাষায় প্রথম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, পেত্রাকের অনুসরণে। পেত্রাক ইতালির একজন সনেট রচয়িতা ছিলেন পেত্রাক, ওনার অনুসরণে লিখেছিলেন। সনেটের দুটি অংশ থাকে, দুইটি অংশ, দুটি অংশের মধ্যে একটাকে বলা হয় ভাবের প্রবর্তনা, আরেকটাকে বলা হয় ভাবের সমাপ্তি। আমি আবারও রিপিট করব আপনাদের সুবিধার্থে, ভাবের সমাপ্তি, এবং প্রবর্তনাকে বলা হয় অষ্টক, আর এটাকে বলা হয় ষষ্ঠক। ওকে, তাহলে আমরা যেমনটা দেখেছিলাম মাইকেল মধুসূদন দত্তের কাব্যের মধ্যে আলোচিত হচ্ছে এই চারটা। তিলোত্তমা সম্ভব কাব্য, যেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তনা ঘটানো হয় এই কাব্যগ্রন্থ, 1860 সালে সেটা প্রকাশিত হয়, এবং এটা ওয়ান কাইন্ড অফ কাহিনী কাব্য। কি কাব্য? কাহিনী কাব্য। ওকে, আবার ব্রজাঙ্গনা 1861 সালে, এটা প্রথম নাম ছিল রাধাবিরাহ বৈষ্ণব পদাবলীর অনুসরণে। বীরাঙ্গনা প্রথম পত্রকাব্য, কেয়ার করবেন, পত্রকাব্য, অমিত্রাক্ষর ছন্দ প্রথম। আর এখানে এটা হচ্ছে সনেট কাব্য। কি কাব্য? সনেট কাব্য। ওকে, তাহলে তিনটা কাব্যধারা আমরা দেখলাম, যে কাব্যধারার তিনটি ধারার ওনার এখানে উনি পদচারণা করেছেন। অমিত্রাক্ষর তিলোত্তমা সম্ভবে, পত্রকাব্য বীরাঙ্গনাতে, সনেট কাব্য চতুর্দশ পদী কবিতাবলিতে। সনেট কাব্য বাংলা ভাষায় প্রথম, তবে পৃথিবীতে প্রথম না, ঠিক আছে। উনি পেত্রাক, ইতালির কবি পেত্রাকের অনুসরণে, পেত্রাক যেমনটা করেছিলেন তেমনটাই উনি করার চেষ্টা করেছিলেন সনেটটা। সনেটের দুটি অংশ থাকে, প্রথম অংশকে বলা হয় অষ্টক, ভাবের প্রবর্তনা যেখানে হয়, আর একটাতে হয় ভাবের সমাপ্তি, সেটাকে বলা হয় ষষ্ঠক। ওকে, জিনিসগুলো আমাদের জানতে হবে। ওনার আরেকটা আলোচিত কাব্য ছিল, ওটার নাম হচ্ছে হেক্টর বধ। তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ওনার তিনটি কাব্যের নাম লিখুন, তিনটির উপরে আসে না, তাহলে যে কোনো তিনটি আপনারা অ্যান্সার করতে পারেন। আর স্পেসিফিকলি আসলে তখন জানতে হবে এটা অসমাপ্ত গদ্য কাব্য, অসমাপ্ত গদ্য কাব্য। ওকে, আর যদি বলি এখানে আগুলো জানার দরকার নেই, বিশেষ করে এটা কাহিনী হচ্ছে মহাকবি হোমার, ইলিয়ট, এর লাগবে না, এতটুকু জানলে হবে। এটা অসমাপ্ত গদ্য কাব্য। তাহলে দেখেন এখানে এটা গদ্য কাব্য, এটা অমিত্রাক্ষর ছন্দ, তিলোত্তমা সম্ভব অমিত্রাক্ষর ছন্দ, ব্রজাঙ্গনা বীরাঙ্গনা হচ্ছে প্রথম পত্রকাব্য, চতুর্দশ পদী কবিতাবলী হচ্ছে প্রথম সনেট কাব্য, হেক্টর বধ হচ্ছে অসমাপ্ত গদ্য কাব্য। এক একটার প্যাটার্ন এক এক ধরনের। তো পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন আপনাদেরকে স্পেসিফিক্যালি জানতে হবে এবং অ্যান্সার করতে হবে। শুধুমাত্র প্রিলিমিনারিতে দেখে মনে হচ্ছে এটা হতে পারে, আন্দাজে মেরে দিলেন, হতেও পারে, নাও হতে পারে। এই প্রিপারেশন দিয়ে আপনি সর্বোচ্চ প্রিলি টপকাতে পারেন, বাট আলটিমেটলি রিটেনও ভালো মতো দিতে চাইলে, প্রিলির পড়া দিয়ে রিটেনও যদি ভালো মতো কাজ করতে চান, তখন আপনাকে পড়াটা পড়তে হবে প্রিলি উইথ রিটেন ব্যালেন্স করে এই সাহিত্যগুলো পড়ার সময়। তাহলে আপনার তিনটা কাব্য যখন নাম মুখস্থ বলতে হবে, তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ, তারপর আপনাকে বলতে হবে যে ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশ পদী কবিতা বলি এবং হেক্টর বধ। তাহলে যেটা বললাম, তিলোত্তমা সম্ভব, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশ পদী কবিতা বলি এবং হেক্টর বধ। হেক্টর বধ হচ্ছে গদ্য কাব্য, চতুর্দশ পদী কবিতা বলি হচ্ছে সনেট কাব্য। এরপর যদি বলি আমরা তিলোত্তমা সম্ভব, যেখানে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তনা ঘটিয়েছেন। এরপর যদি আমরা দেখি বীরাঙ্গনা হচ্ছে প্রথম পত্রকাব্য, যেখানে 11টি পত্র ছিল। এইভাবে আমাদের জিনিসগুলো ভালো মতো আত্মস্থ করে মাথায় সেট করে নিতে হবে, তাহলে বলবো আমি প্রিপারেশনটা আমার ওকে। আদারওয়াইজ বলবো যে না, আমার প্রিপারেশনটা হচ্ছে হালকা হালকা, দোয়াশা। ওকে, এই প্রিপারেশন হবে না। ওকে, আমরা এরপর চলে যাব ওনার নাটক নিয়ে। তাহলে আমরা কাব্য শেষ করলাম, এরপর নাটক দেখব। আমরা মহাকাব্য শেষ করলাম, কাব্য শেষ করলাম, এরপর নাটক দেখব। নাটক যদি দেখি আমরা,
শর্মিষ্ঠা প্রথম সার্থক নাটক। প্রথম সার্থক নাটক, বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক, এবং এটা উৎসর্গ করেন হচ্ছে মহাকবি কালিদাসকে। অনেক সময় কে কাকে কোনটা উৎসর্গ করেছে সেই বিষয়ে প্রশ্ন থাকে। এরপর যদি আমরা দেখি ওনার আর একটা উল্লেখযোগ্য নাটক হচ্ছে পদ্মাবতী। সার্থক, প্রথম সার্থক কমেডি, প্রথম সার্থক কমেডি। ওকে, এরপর যদি দেখি এটা করে অ্যাপেল অফ ডিসকর্ড এর ছায়া অবলম্বনে, অ্যাপল অফ ডিসকর্ড নামক একটি ইংরেজি সাহিত্যের ছায়া অবলম্বনে ওকে। এটা তো অমিত্রাক্ষর ছন্দ দ্বিতীয় অঙ্কে ব্যবহার করা হয়, অমিত্রাক্ষর ছন্দে এটাও লেখা হয়। ওকে, এরপর যদি দেখি আমরা কৃষ্ণ কুমারী। কৃষ্ণকুমারী হচ্ছে প্রথম সার্থক ট্রেজেডি। প্রথম সার্থক ট্রেজেডি। এরপর দেখি আমরা মায়াকানন। এরপর যদি আমরা রিজিয়া, এগুলো বিস্তারিত জানার দরকার নাই। রিজিয়া হচ্ছে, এটা একটু জানতে হবে, পরীক্ষায় আসতে পারে। রিজিয়াটা হচ্ছে ইসলাম বিষয়ে রচিত অসমাপ্ত নাটক। ইসলাম বিষয়ে রচিত অসমাপ্ত নাটক। ওকে, দ্যাটস অল অ্যাবাউট দ্য পোয়েট্রি অফ ড্রামা অফ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক লিখিত নাটক সম্পর্কে এই পাঁচটা দেখতে হবে। পরীক্ষা যদি প্রশ্ন আসে ওনার উল্লেখযোগ্য 5টি নাটকের নাম লিখুন, উল্লেখযোগ্য 3টি নাটকের নাম লিখুন, তখন আপনাকে সেটা লিখতে হবে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন, রিজিয়া। এখানে আমাকে একটা জিনিস দেখতে হবে, এটা প্রথম সার্থক নাটক। প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক কোনটি? শর্মিষ্ঠা। ঠিক আছে, কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি কোনটা? পদ্মাবতী। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী, কমেডি হচ্ছে পদ্মাবতী, সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। এটার একটা ইসলাম বিষয়টা অসমাপ্ত নাটক, একটার আলাদা আলাদা বিশেষত্ব আছে। একটা জিনিস খেয়াল করবেন, মাইকেল মধুসূদন দত্ত যা লিখেছেন প্রতিটা বিষয়ের আলাদা বিশেষত্ব আছে। যেমনটা প্রথম সার্থক কমেডি পদ্মাবতী, প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন, রিজিয়া। রিজিয়া হচ্ছে ইসলাম বিষয়ে রচিত প্রথম ওনার অসমাপ্ত প্রথম না, ইসলাম বিষয়ে রচিত অসমাপ্ত নাটক। এটাও ইম্পর্টেন্ট। রিজিয়া ইসলাম বিষয়ে রচিত অসমাপ্ত নাটক। এরপর আমরা দেখব হচ্ছে ওনার প্রহসন লিখেছেন উনি, প্রহসনগুলি সম্পর্কে একটু দেখব। এরপর আমরা আজকে বাংলা সাহিত্য সম্পর্কে আলোচনা শেষ করে আমাদের অন্য আলোচনাগুলো একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রহসন যদি দেখি, ওনার প্রহসন মনে হচ্ছে একেই কি বলে সভ্যতা, এরপর যদি দেখি বুড়ো শালিকের গাড়ে রো, এই দুইটা প্রহসন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। এবং আপনাদেরকে যেটা জানতে হবে, এখানে আটটা, এটার সাথে রিলেটেড আটটাই আছে। এটা হচ্ছে বিয়ে পাগলা বুড়ো, যেটা লিখেছেন হচ্ছে দীনবন্ধু মিত্র। বিয়ে পাগলা বুড়ো
এটা কিন্তু লিখেছেন দীনবন্ধু মিত্র। ওকে, করে ফেলবেন না, কারণ কনফিউজড হবেন না। বুড়ো শালিকের ঘাড়েরও এই প্রহসনটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বিয়ে পাগলা বুড়ো এই প্রহসনটা লিখেছেন দীনবন্ধু মিত্র। ঠিক আছে, কনফিউজড হওয়ার সুযোগ নেই। এইকে কি বলে সভ্যতা? এখানে বিশেষ করে যে বিষয়টা ইয়ং বেঙ্গলদের অনাচারের কাহিনী, ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবককে বলা হয়তো ইয়ং বেঙ্গল। ঠিক আছে, এই ইয়ং বেঙ্গলদের বিভিন্ন অনাচারের কাহিনী সম্পর্কিত যে প্রহসন লিখেছেন উনি, সেটার নাম হচ্ছে এইকে কি বলে সভ্যতা। ইয়ং বেঙ্গল যাদেরকে বলা হয় ইংরেজি ভাব দ্বারা পুষ্ট বাঙালি যুবক, তাদের বিভিন্ন অনাচারের কাহিনী নিয়ে যেখানে উনি একটা প্রহসন লিখেছেন, সেটার নাম হচ্ছে এইকেই কি বলে সভ্যতা। ওকে, তাহলে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। ওনার আলোচ্য কবিতা প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা অনেকগুলো কবিতা আমরা ইতিমধ্যে আমাদের একাডেমিক লাইফে পড়েছি, ওখান থেকেও লিখতে পারেন। অথবা আলোচিত কবিতা যদি 3টা কবিতার নাম বলা হয়, তখন আপনারা লিখতে পারেন বঙ্গভাষা, কপোতাক্ষ, আত্মবিলাপ। কপোতাক্ষ নদ যদি বলি, কপোতাক্ষ নদ, আত্মবিলাপ। ঠিক আছে, কিছুক্ষণ আগে পড়েছিলাম বিরহ বিলাপ। বিরহ বিলাপ কি, এখন আপনাদেরকে প্রশ্ন রাখছি, বিরহ বিলাপ কি এবং সেটা কি কে লিখেছেন? বিরহ বিলাপ কি, সেটা কে লিখেছেন? আপনারা যারা সংযুক্ত আছেন তাদের প্রতি প্রশ্ন, বিরহ বিলাপ কি এবং সেটা কে লিখেছেন? আমরা এখন দেখলাম আত্মবিলাপ একটা কবিতা এবং সেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। 3টা যদি কবিতার নাম লিখতে বলা হয়, 3টা কবিতার নাম বঙ্গভাষা, কপোতাক্ষ নদ, আত্মবিলাপ। ঠিক আছে, পড়ার সময় কোনো কিছু ম্যাথ থাকলে সেগুলো মিলিয়ে পড়তে হবে। আমরা এরই মাঝখানে শেষ করলাম আমাদের বাংলা সাহিত্য নিয়ে আলোচনা। যদিও 4টা পড়ার কথা ছিল, বাট আমরা আগামী ক্লাসে বাকিগুলো ইনশাল্লাহ ব্যালেন্স করার চেষ্টা করব। আজকে এই 3টা টপিক আমরা শেষ করলাম। এরপর আমরা দেখব হচ্ছে, জানাবেন বিরহ বিলাপ কি এবং সেটা কে লিখেছেন। বিরহ বিলাপ কি, কাইকোবাদ সেটা কি? প্রাচীন যুগ শেষ করব আমরা। আমরা যদি এবার দেখি বিরহ বিলাপ একজনে জানাচ্ছেন যে এটা কাইকোবাদের প্রথম কাব্য, 13 বছর বয়সে লিখেছিলেন বিরহ বিলাপ। থ্যাংক ইউ। মিফতাহুল জান্নাত নিশাত বলেছেন একদম বিস্তারিতভাবে। ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা দেখব প্রাচীন যুগ। আমরা যদিও অনেকে মনে করে থাকেন যে এখানে আমাদের প্রশ্নগুলো শুধুমাত্র সাহিত্যে 21 জন সাহিত্যিক ভিত্তিক আসে, সেটা ঠিক না। 10 নম্বরের যে আমাদের রিটেনে সাহিত্য থেকে প্রশ্ন আসে, এখান থেকে 7টা কিন্তু বিভিন্ন কবি সাহিত্যিক থেকে আসে। 2টা অথবা 3টা আসে হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আমাদের যুগ সম্পর্কিত বিভিন্ন বিষয়, বিভিন্ন পত্রিকাকে সম্পাদনা করেছেন। এই বিষয় কিন্তু আমি আমার বিগত বছরের অ্যানালাইসিস থেকে আমি দেখেছি বিষয়টা। তাহলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। প্রিলিতেও কিন্তু এখান থেকে প্রশ্ন, প্রিলি কিন্তু ফুললি আনসার্টেন বললাম, ঠিক সেই জন্য আমাদের ওভারঅল একটা আইডিয়া রাখতে হবে। তো আমরা সাহিত্যিকের পাশাপাশি যুগ বিভাজনগুলো একটু দেখে নিব, ঠিক আছে। আর এরপর আমরা মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন সাহিত্য বা আন্দোলনভিত্তিক সাহিত্যটা দেখব। ওদিকে ব্যাকরণগুলো আমরা প্রিলি রিটেনগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিব, কোত্থেকে পড়বেন না পড়বেন, যেগুলো মুখস্থ নির্ভর, যেগুলো ফুললি মেমোরাইজেশন বেসড, যেমনটা সমার্থ শব্দ, বিপরীত শব্দ আমি তো আপনাদেরকে পড়াইতেও পারবো না, অথবা আপনারাও হয়তোবা এগুলো জাস্ট মেমোরাইজেশন প্রসেস যেটাকে বলা হয়। তবে আমি বলে দিব কোত্থেকে পড়বেন, ঠিক আছে, সেটা আমি বলে দিব বিভিন্ন টপিক ওয়াইজ। আর যেমনটা আপনাদের যেমন কারক বিভক্তি, সমাস, বিভিন্ন সন্ধি, প্রকৃতি প্রত্যয়, এগুলো আপনাদের বুঝতে হবে। তো বোঝার জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে কীভাবে একটা ভালোভাবে এগুলো বোঝানো যায়, সেই চেষ্টাটা থাকবে। তবে যে ব্যাকরণের যে বিষয়গুলো একদম মুখস্থ নির্ভর, মেমোরাইজেশন বেসড, এগুলো আপনাদেরকে পড়তে হবে। যেভাবে পারেন দিনে 20টা হোক 10টা হোক, টপিক ওয়াইজ ধরে ধরে নিজের মতো প্রসিড করুন। যেমন বাগধারা, একদিনে 10টা বাগধারা পড়তে পারেন, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় আসা। সেক্ষেত্রে সেভাবে আপনারা নিজেদেরকে এগিয়ে রাখতে পারেন। কারণ 2 দিনে বাগধারা পড়ে আপনি শেষ করতে পারবেন না, প্রায় অনেকগুলো বাগধারা পড়তে হবে, ঠিক আছে। অনেকগুলো বাগধারা আমরা পড়েও 5টা কমন ফেলতে পারি নাই। তো আমি নিজেও যেহেতু পারি নাই, আমি আমাদেরকে বলার সুযোগ নেই যে এই 200টা বাগধারা পড়লে এখান থেকে 5টা আসবে, সেটা বলার সুযোগ নেই। তবে বাগধারা 100% পরীক্ষায় আসে। তো এই ক্ষেত্রে যেটা করতে হয়, অনেকগুলো পড়তে হয়। তো এই অনেক বাগধারা তো আপনি 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ শেষ করতে পারবেন না। শেষ
করলেও সেটা মনে থাকবে না। তো যেটা করতে হবে, আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো জেনে এবং আস্তে আস্তে এগুলোকে কমন করে ফেলতে হবে। পড়তে পড়তে কমন করে ফেলতে হবে। আনকমন একটা বিষয় পড়লেন, এটা কয়েকবার পড়লে দেখবেন যে কমন হয়ে গেছে। ডো তো করা, ডো মিন হচ্ছে করা, ইট তো খাওয়া, অথবা আরও সহজ তো অনেক বিষয় আমাদের তার রিভিশন দিতে হয় না, অলরেডি সেট হয়ে গেছে। তো এখানে কঠিন অনেকগুলো বিষয়, গ্রামারে বলি এখানে, অথবা আমরা লথে বলি, অনেক সেকশনগুলা কঠিন কঠিন সেকশন বিষয়গুলো এমনভাবে পড়তে পড়তে আমাদেরকে কমন করে ফেলতে হবে যে এগুলো আমাদের রিভিশন দেওয়ারই দরকার নাই। ওকে, আচ্ছা দেখলাম চর্যাপদ। এখানে দেখবো চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন, একমাত্র নিদর্শন বা আদি নিদর্শন বলা হয়। বাংলা সাহিত্যের সর্বোচ্চ একদম প্রাচীন নিদর্শন যেটাকে বলা হয় সাহিত্যের ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে চর্যাপদ, আদি নিদর্শন। এবং এই চর্যাপদকে অনেকগুলো নাম রয়েছে, যেমন বলা হয় চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, হ্যাঁ, চর্যা গীতি, অনেকগুলো নাম রয়েছে, চর্যা বিনিশ্চয়, একটু দেখে নিবেন যে কোনো বই আছে বিনিশ্চয়। ওকে, গীতি, চর্যা গীতি, চর্যা গীতিকোষ, আরও আছে, এগুলো দেখে নিতে হবে। এরপর দিকে এটা বেসিক্যালি একটা গানের সংকলন। কিসের সংকলন? গানের সংকলন। ওকে, এবং এটা সান্ধ্য ভাষায় রচিত। কোন ভাষায়? সান্ধ্য ভাষায় রচিত। তাহলে এটা গানের সংকলন, এটা একটা সান্ধ্য ভাষায় রচিত। ওকে, আর এটার আদি নিদর্শন বলা হয় বাংলা সাহিত্যের। এটার অনেকগুলো নাম রয়েছে, চর্যা বিনিশ্চয়, চর্যা গীতিঘোষ, চর্যাপদ, তারপর আরও আছে চর্যা গীতি, এরকম অনেক নাম রয়েছে। এরপর আমাদের এটা জানতে হবে বেসিক্যালি এটা কোত্থেকে উদ্ধার করা হয়েছে, কত সালে এটা পাওয়া গেছে, কোথায় সেটা প্রকাশিত হয়েছে, কে এটা উদ্ধার করেছেন, কে এটাকে প্রকাশ করেছেন, এই প্রশ্নগুলো আমাদের জানা জরুরি। এই বাংলা সাহিত্যের আদি নিদর্শনের কথা বললাম, এটা কোত্থেকে উদ্ধার করা হয়েছে এবং সেটা কে প্রথম পেয়েছে এবং কে প্রকাশ করেছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এর আগে আমরা জানবো যেটা নেপালের রাজদরবার থেকে, এটা রাজদরবারের কি বলে এটাকে, গ্রন্থাগার থেকে এটা কি করা হয়, এটা ফাইন্ড আউট করা হয়। তবে এটা নেপালে কেন পাওয়া যায় এই বিষয়ে আমরা জানবো। চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি আমি যদি একটু বলি, 1204 সালে যখন ইখতিয়ারউদ্দিন, যারা হিস্ট্রি পড়েছেন তারা জানেন, ভারতীয় উপমহাদেশে হচ্ছে আমাদের মুসলিমরা হচ্ছে এখানে দখল করতে পেরেছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে, তুর্কির এই সেনাপতির হাত ধরে। 1204 সালে যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি হচ্ছে বাংলা আক্রমণ করে, মুসলিম তুর্কিদের আক্রমণের বয়ে বৌদ্ধ পণ্ডিত, যারা এই মুসলিম তুর্কিদের আক্রমণে যারা বৌদ্ধ পণ্ডিত ছিলেন, ঠিক আছে, যারা চর্যাপদ লিখেছেন ওরা অনেক বিভিন্ন ধরনের পণ্ডিত ছিলেন, তারা প্রাণের ভয়ে পুঁথিপত্র নিয়ে নেপাল, ভুটান ও তিব্বতে পালিয়ে যায়। এই কারণে বেসিক্যালি নেপালে পাওয়া যায়। তাহলে এটা বাংলা ভাষার একটা আদি নিদর্শন বললাম, এটা কেন নেপালে পাওয়া যাচ্ছে, এই নেপালের রাজদরবার থেকে কেন এটা উদ্ঘাটন হচ্ছে, এই প্রশ্ন যখন মাথায় আসবে, এই প্রশ্নের উত্তর চাওয়া হবে, তখন বেসিক্যালি আমাদের জানতে হবে 1204 সালে যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে, তো এই যে মুসলিম এই তুর্কিরা আক্রমণ করেছে, তখন তৎকালীন সময়ে যারা পণ্ডিত ছিল, বুদ্ধিস্ট পণ্ডিত ছিল, তারা কি করেছে, প্রাণের ভয়ে পার্শ্ববর্তী দেশ নেপাল এবং যেখানে তাদের তীর্থস্থান রয়েছে ভুটান এবং তিব্বতে পালিয়ে যায়। বিশেষ করে অনেকে ধারণা করে থাকেন, সেই জন্য বেসিক্যালি নেপালের রাজদরবার থেকে সেটা উদ্ঘাটন করা হয়। তাহলে কোত্থেকে করা হয়? নেপালের রাজদরবার থেকে। কোত্থেকে? নেপালের রাজদরবার থেকে। কে উদ্ঘাটন করেন? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী নামক এই অধ্যাপক, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ঢাবির প্রতিষ্ঠাকালীন বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। উনি বিশেষ করে এটা উদ্ঘাটন করেন কত সালে? 1907 সালে। 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। ওকে, গ্রন্থাগার থেকে ওটা উদ্ভাবন করেন এবং উনি এটা তার সম্পাদনায় প্রকাশ করেন হচ্ছে এই হরপ্রসাদ শাস্ত্রী, তার সম্পাদনায় এটা প্রকাশ করেন কত সালে? 1900 বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কোত্থেকে? তাহলে প্রশ্ন আসতে পারে চর্যাপদ
কে উদ্ধার করেন এবং সেটা কে সম্পাদন করেন? হরপ্রসাদ শাস্ত্রী নামক এই ভদ্রলোক সেটা এটা কি করেন, ফাইন্ড আউট করেন এবং সেটা প্রকাশনা করেন। কোন কোন ইয়ার থেকে, কোন প্ল্যাটফর্ম থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ নামক তৎকালীন এই প্ল্যাটফর্ম থেকেই উনি এটা প্রকাশনা করেন। ঠিক আছে, কত সালে? 1916 সালে। এবং যখন প্রকাশ করেন তখন সেটার নাম ছিল কি? 1000 বছরের পুরাণ বাংলায় ভাষায় বুদ্ধগান ও দোহা। একটু দেখে নেবেন, 1000 বছরের, একটু দেখে নেবেন। ওকে, তাহলে আমরা যেমনটা দেখলাম বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। বিশেষ করে এটা একটা গানের সংকলন এবং এটা সান্ধ্য ভাষায় রচিত। তৎকালীন একটা ভাষার ছিল, ভাষার রূপরীতি ছিল সান্ধ্য ভাষায় রূপরীতি। প্রশ্ন আসতে পারে এটা নেপালের রাজদরবার থেকে কেন উদ্ঘাটন করা হয়, নেপালে কেন যাবে? তো হিস্ট্রিটা বললাম। এরপর কে উদ্ঘাটন করেন? হরপ্রসাদ শাস্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান যাকে বলা হয়, প্রতিষ্ঠাকালীন ডিপার্টমেন্ট হেড বাংলা বিভাগের, উনি বিশেষ করে এটা উদ্ঘাটন করেন 1907 সালে এবং তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা অন্য একটা নামে, যেটার নাম হচ্ছে কি 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বুদ্ধগান ও দোহা, এই নামে এটা উনি সম্পাদনা করেন, প্রকাশ করেন। ঠিক আছে, 1916 সালে। তাহলে এই মধ্যবর্তী সময়ে উনি এটা নিয়ে কাজ করেছিলেন 1907 1916। ওকে, এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। এরপর যদি আমরা দেখি এটা এই যে চর্যাপদ, এটা তো পাওয়া গেছে 1907 সালে এবং 1916 সালে এটা পাওয়া গেছে এবং এটা প্রকাশ করেছে। তো অনেকে এটা রচনা লেখা হয়েছে কখন? অনেকের ধারণা ডিফারেন্ট কখন লেখানো হয়েছে। এখন দেখবেন এই বিষয়ে বাংলা ব্যাকরণের এই সৃষ্টি অথবা বিভিন্ন বিষয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এক কথা বলেছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অন্য আরেক কথা বলেছেন। তারা কোনো বিষয়ে দেখবেন যে কোনো বিষয়ে তারা একমতে আসতে পারেন নাই। ও এতটি বললো, ও এত খ্রিস্টাব্দ বললো, ও এত খ্রিস্টাব্দ। তবে আমাদের সেটা আলাদাভাবে মনে রাখতে হবে, অনেক কষ্ট ঘটিয়ে ফেলেছেন ওনারা আমাদের জন্য। তো দেখবো হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 650 থেকে 1200 বলেছেন শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আবার 950 থেকে 1200 বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে আনুমানিক এই সময়ে চর্যাপদ রচনা করা হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে এইটা রচনা করা হয়েছে। প্রশ্ন আসতে পারে তখন যখন এটা চর্যাপদ রচনার সময়, এই যে রচনা করেছেন, এই রচনার সময় বাংলায় কোন শাসন আমল ছিল? বাংলায় কোন রাজারা? এখানে পাল রাজারা ক্ষমতা ছিল, পালা ডাইনেস্টি। ঠিক আছে, পাল রাজারা ক্ষমতা ছিল। প্রশ্ন আসতে পারে এই যে চর্যাপদ রচনা করার সময় কোন রাজারা ক্ষমতায় ছিলেন? তাহলে আমাদের অ্যান্সার করতে হবে চর্যাপদ রচনার সময় পাল রাজারা ক্ষমতায় ছিলেন। প্রশ্ন আসতে পারে চর্যাপদের কবি অথবা পদকর্তা কয়জন? চর্যাপদের টোটাল এই যে বললাম আদি নিদর্শন, এটার কবি বলেছেন 23 জন বলেছেন। 23 বলেছেন কে? কত? শহীদুল্লাহ 23 বলেছেন, 24 বলেছেন সুকুমার সেন। এখানে আরেকজন যুক্ত হয়েছেন, সুকুমার সেন। তাহলে দেখেন ওদের মধ্যে মতবিরোধ ছিল, ওরা আসলে স্পেসিফিক করতেও পারে নাই এবং তাদের নিজস্ব অ্যানালাইসিস, নিজস্ব রিসার্চ থেকে ওনারা আলাদা আলাদা ইনফরমেশন দিয়েছেন। তবে আমাদের আলাদা ইনফরমেশনগুলো জানা জরুরি, যেহেতু আমরা পরীক্ষায় আলাদাভাবে আসলে। তবে প্রশ্ন আসতে পারে কতটি পদ পাওয়া গেছে? তাহলে কবি বললে এটা, পদ বললে কতটি পদ পাওয়া গেছে? পদ, তখন বলতে হবে আমাদের পদ 50টি বলেছেন শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 51টি বলেছেন সুকুমার সেন। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার একটা আলোচিত একটা ভাষা নিয়ে একটা বই আছে যেটার মধ্যে বুদ্ধিস্ট মিস্টিক সং, এইটাতে বিশেষ করে বলেছেন বুদ্ধিস্ট মিস্টিক সং। ওকে, তাহলে আমরা দেখলাম যে চর্যাপদ কখন রচনা হয়েছে,
শহীদুল্লাহ বলেছেন 950 থেকে 1200, সুনীতি কুমার চট্টোপাধ্যায় 950 থেকে 1200। তখন কোন রাজারা ক্ষমতা ছিল? পাল রাজারা। চর্যাপদের কবি কজন? শহীদুল্লাহ বলেছেন 23 জন, সুকুমার বলেছেন 24 জন। পদ কয়টি? দেখেন শহীদুল্লাহ কম বলেছেন, দেখেন শহীদুল্লাহ এখানে 50, এখানে 23, এখানে সুকুমার 51, এখানে সুকুমার 24। তেমনি সুকুমার সাহেব একটু বেশি একজন বাড়িয়ে বলেছেন, শহীদুল্লাহ একজন কমিয়ে বলেছেন, এভাবে মনে রাখতে পারেন। তাহলে পদ 50টি। বুদ্ধিস্ট মিস্টিক সং নামক এই গ্রন্থে তিনি এই কথাটা বলেছেন 50 জন পদকর্তা, অথবা পদের কথা, পদকর্তা না পদের কথা, 51টি পদের কথা বলেছেন সুনীতি কুমার। এখানে অনেকগুলো পদ পাওয়া যায়নি, এগুলো জানার দরকার নাই। এরপর আমরা একটু বিষয় জানবো হচ্ছে চর্যাপদের আদি কবি কাকে বলা হয়? আদি কবি, এটা আদি নিদর্শন চর্যাপদ। তবে এই আদি নিদর্শনের আদি কবি কাকে বলা হয়? আদি কবি লুইপাকে আদি কবি বলা হয়। লুইপাকে বলা হয় আদি কবি। এরপর যদি দেখি আমরা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে, এটা যদি প্রশ্ন আসে তাহলে আমরা খান্নপার নাম বলবো। খান্নপা, এই দুইটা বিষয় আমরা মনে রাখবো আপাতত। লুইপা হচ্ছে আদি কবি, খান্নপা হচ্ছে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন, সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। এইভাবে আসলে মনে রাখতে হবে ইনফরমেশনগুলো আমাদেরকে। ওকে, প্রশ্ন আসতে পারে আমাদের এই যে চর্যাপদের কোন ছন্দে লেখা, কোন ছন্দে লেখা? তাহলে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তাহলে চর্যাপদের ভাষা কি? সান্ধ্য ভাষা অথবা আলোয়াদারি ভাষা যেটাকে বলা হয়। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদ বেসিক্যালি কি? একটা গানের সংকলন। চর্যাপদ বেসিক্যালি কি? গানের সংকলন। চর্যাপদ হচ্ছে কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ হচ্ছে যদি বলা হয় এটা কোন ভাষায় রচিত? সান্ধ্য ভাষায় রচিত। ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে চর্যাপদের বিভিন্ন প্রবাদ বাক্য সম্পর্কে জানতে হবে আপনাদের। প্রবাদ বাক্য, প্রবাদ আমরা চর্যাপদ থেকে যে প্রবাদগুলো পাই, চর্যাপদের প্রবাদ বাক্য, প্রবাদ যেগুলো পাই, প্রভাব বলে ইংলিশে যেগুলোকে, তো এই 6টি টোটাল প্রভাব পাওয়া যায়, 6টি। তাই চর্যাপদের টোটাল প্রবাদ বাক্য কয়টি? 6টি। পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার বিসিএসও প্রশ্ন আসছে। একজন জানিয়েছেন জ্যাকলিন সাকি উপাধিত সংস্কৃত, হ্যাঁ সংস্কৃত কলেজ থেকে। আচ্ছা, এটা হইতে পারে, আমি একটু আমাদেরকে দেখে আগামী ক্লাসে এটা অ্যানশিওর করব, ঠিক আছে? জ্যাকলিন সাকির প্রশ্নের উত্তর। ওকে, তাহলে প্রবাদ বাক্য হচ্ছে কয়টি? 6টি। এগুলোর মধ্যে 2টি প্রবাদ বাক্য পরীক্ষা আসার মতো। হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকেরা এসে বীর করে। হাড়িতে ভাত নেই অথচ প্রেমিকেরা প্রতিদিন এসে বীর করে। আবার দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমরা শরণার্থীর কাল থেকে আমরা একটা প্রবাদ শুনেই বড় হচ্ছি। যদি কোনো না সময় যদি কারো প্রয়োজন না হয়, কেউ দুষ্ট হয়, তখন বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমার কোনো বন্ধু না থাকার চাইতে, যদি বলা হয় আমার দুষ্ট বন্ধু থাকার চাইতে, আমার ক্ষতি করতে পারে এরকম বন্ধু থাকার চাইতে কোনো বন্ধু না থাকলেই ভালো, এমনটা বলার জন্য অনেকে বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটা চর্যাপদ থেকে আসছে। কোত্থেকে আসছে? চর্যাপদ থেকে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আরটা হচ্ছে হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকেরা এসে বীর করে। এগুলো আসতে পারে, দিয়ে আপনাদেরকে বলতে পারে এটা কোত্থেকে নেওয়া হয়েছে। তখন চর্যাপদ অন্য কিছু অপশন দিবে। প্রিভিয়াসের বিশেষও কিন্তু এরকম এই প্রবাদ বাক্য থেকে প্রশ্ন দিয়েছে। তো আশা করি আপনাদের যদি আসে এই দুইটা একটু দেখে নিতে হবে। ওকে, এই দুইটা একটু দেখে নিতে হবে। এই হচ্ছে আমাদের চর্যাপদ রিলেটেড আলোচনা। আশা করি মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ার চেষ্টা ছিল। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে ভাষা। আমাদের প্রথমে জানতে হবে ভাষা কি। আমি বলি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, প্রিলির ক্ষেত্রে কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে। ব্যাকরণে রিটেনে কিছু শর্ট প্রশ্ন আসে 5 নাম্বারের জন্য। কত নাম্বারের জন্য? 5 নাম্বারের জন্য। এই 5 নাম্বারের শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য আপনারা পুরাতন বাংলা ব্যাকরণ বই কালেক্ট করবেন। পুরাতন নবম দশম,
ঠিক আছে, বাংলা ব্যাকরণ বইটা কালেক্ট করবেন এবং সেখান থেকে দাগি দাগি পড়বেন। 5 নাম্বার কমন আসার সম্ভাবনা কিন্তু ওখান থেকে বেশি। সাধারণত আমি আমার পার্সোনাল অ্যানালাইসিস থেকে যেটা দেখেছি যে 5টা যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে অবশ্যই আসবে, সেগুলো কিন্তু এই 9-10 বাংলা ব্যাকরণের মানে এটার আলোকেই বিশেষ করে আসে। তো আপনারা পড়ে ফেললে প্রিলি এবং রিটেন দুই ক্ষেত্রে কাজ দেবে। আমি বিশেষ করে এই 9-10 পুরাতন বাংলা ব্যাকরণ বইটা ভালো মতোই পড়েছিলাম এবং আশাহত হইনি আশা করি। তো আপনারাও পড়তে পারেন। ভাষা কি আসতে পারে আপনাদেরকে রিটেনের প্রশ্নে? বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত, বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনি। আমি আপনাকে যে সাউন্ডটা আমি প্রতিবারে দিচ্ছি প্রতিটার কোনো না কোনো মিনিং আছে। তো মিনিং থাকার কারণে এগুলোকে বলা হয় ভাষা। আমার মনের ভাব কাজ নিচ্ছি, প্রকাশটাকেই বলা হয় ভাষা। তাহলে বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনিকে বলা হয় ভাষা। এটা একটা দেখতে হবে। এরপর আপনাদেরকে প্রশ্ন যদি আসতে পারে এখানে বাংলা ভাষার টোটাল রীতি কয়টি? সাধু রীতি এবং চলিত রীতি, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। আমি র্যান্ডম বলে যাব, আপনারা শুনে যাবেন, সব কিছু লেখা পসিবল হচ্ছে না। তো সাধু রীতি এবং চলিত রীতি নিয়ে প্রশ্ন আসতে পারে। দুইটা উল্লেখযোগ্য রীতি যদি বলি, লৌকিক এবং লেখ্যরূপের দুটি রীতি যদি বলি, সাধু ভাষা এবং চলিত ভাষা। এই মুহূর্তে আমি যে কথাটা আপনাদের সাথে প্রনাউন্স করতেছি, প্রেজেন্ট করতেছি, প্রত্যেকটা ভাষা যদি বলি এর চলিত ভাষা। ঠিক আছে, সহজভাবে বলার জন্য, নাটক সংলাপের জন্য আমি কোনো ডায়লগ দিচ্ছি, কোনো সংলাপ করতেছি আপনাদের সাথে, অথবা কোনো নাট্যমঞ্চে যারা অভিনয় করে তারা ডায়লগগুলো দেয়, ওগুলোর জন্য সবচেয়ে বেশি উপযোগী ভাষা হচ্ছে চলিত ভাষা। আর যেটা কোরিয়া ছিল, দরিয়া ছিল, ঠিক আছে, গিয়া ছিল, তো ওই জাতীয় ভাষাগুলোকে বলা হয় সাধু ভাষা। সেই জন্য বলা হয় ওটা কিন্তু নাটক সংলাপে অনুপযোগী। এটা হচ্ছে সুইটেবল না আনসুইটেবল। ঠিক আছে, সংলাপের জন্য শুধুমাত্র লিখতে পারেন। তো এই জন্য মোটামুটি এখন কিন্তু সাধু ভাষার প্রচলনটা উঠে যাচ্ছে, চলিত ভাষায় সবচেয়ে পারফেক্ট। আর সাধু ভাষায় কোন ভাষার শব্দবহুল বললে তৎসম শব্দবহুল। ঠিক আছে, গুরু গম্ভীর কথাগুলো শুনলে কিন্তু আপনাকে গুরুগম্ভীর মনে হবে। ঠিক আছে, প্রাণ চাঞ্চল্য মনে হবে না, এটাকে তৎসম শব্দবহুল। আর চলিত ভাষা বললে এটা তদ্ভব শব্দবহুল। আর সাধু ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের এক বিশেষ গঠন পদ্ধতি, যেমন তাহারা, তা আমরা বলি এখন তারা না, তারা এটা করেছে, হ্যাঁ, এটা হলো তাহারা দিককে, এইভাবে প্রশ্নটা বলবে, একটা বিশেষ একটা প্যাটার্ন ফলো করে কোথায়? সাধু ভাষায়। তবে আমরা যেটা বলে থাকি তারা বলি, অথবা ঠিক আছে সহজতরভাবে যেটা বলিস, ক্রিয়াপদ এবং সর্বনামের সহজতরভাবে ইজিয়েস্ট ওয়েতে আমরা যেটা প্রেজেন্ট করি এটা চলিত ভাষা। এক কথায় সহজ এবং আমাদের ইউজড যে বিষয়গুলো সব চলিত। সাধু ভাষা হচ্ছে আনসুইটেবল এবং মোটামুটি বিশেষ একটা প্যাটার্নে তৎসম শব্দবহুল, আর এটা তদ্ভব শব্দবহুল। একটু দেখে নিতে হবে ভালো মতো। এরপর যদি আমরা দেখি বাংলা ভাষায় শব্দভাণ্ডার, যদি দেখি শব্দভাণ্ডার 5 প্রকার। বাংলা ভাষায় যদি বলি, বাংলা ভাষার উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষার শব্দ কত প্রকার? বাংলা শব্দ, প্রথম যদি বলি তৎসম শব্দ। তৎসম শব্দ হচ্ছে যেটা সোজাসুজি তৎসম সংস্কৃত ভাষা থেকে যেটা সোজাসুজি একদম কোনো প্রকার চেঞ্জ ছাড়া, উইথাউট চেঞ্জ, যেটা বাংলা ভাষায় এসেছে সেটাকে বলা হয়, যেটা সোজাসুজি এসেছে কোনো প্রকার পরিবর্তন ছাড়া, সেটাকে বলা হয় তৎসম শব্দ। যেমনটা আমরা পাই কি, চন্দ্র, সূর্য, নক্ষত্র। চন্দ্র, সূর্য এগুলা মূলত হচ্ছে কি তৎসম শব্দ। আবার দেখবো আমরা তদ্ভব শব্দ। তদ্ভব শব্দটা কিরকম? এখানে বলা হচ্ছে মূলত অরিজিনটা হচ্ছে সংস্কৃত ভাষা, তবে এটা স্বাভাবিক বিবর্তন দ্বারাই প্রাকৃতির মধ্যে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। দ্যাট মিনস একটা বিশাল একটা চেঞ্জ হয়েছে, টোটাল একটা রিভার্স হয়ে গেছে, মানে বড় ধরনের একটা পরিবর্তন। তৎসম শব্দ থেকে সংস্কৃত ভাষা থেকে স্বাভাবিক বিবর্তনের দ্বারায় পরিবর্তিত হয়ে এটা বাংলা ভাষায় এসেছে। দ্যাট মিনস একটা ভাইস ভার্সা যদি বলি, রিভার্স একটা চেঞ্জ, ঠিক আছে, ফুল চেঞ্জ যদি বলি, হয়ে বাংলা ভাষায় এসেছে। যেমনটা যদি আমরা দেখি তদ্ভব শব্দের মধ্যে সংস্কৃত নাম হচ্ছে হস্ত। ঠিক আছে, হস্ত থেকে হাত, ওকে। চর্মকার থেকে ছামার,
বিশাল একটা চেঞ্জ। এরপর যদি কি আমরা অর্ধ তৎসম, অর্ধতৎসম হচ্ছে এটা সোজাসুজি উইথাউট চেঞ্জ, কোনো প্রকার পরিবর্তন ছাড়াই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, এটার নাম হচ্ছে তৎসম। যেটা টোটাল চেঞ্জ হয়ে আসছে হস্ত, হাত, চর্মকার, চামার, এটা হচ্ছে তদ্ভব শব্দ। অর্ধ তৎসম হচ্ছে কিঞ্চিত পরিবর্তিত হয়ে, কিঞ্চিত মানে স্লাইড চেঞ্জ যেটাকে বলা হয় ইংলিশে, কিঞ্চিত পরিবর্তন, কিঞ্চিত পরিবর্তন হয়ে যেটা আসছে সেটা হচ্ছে অর্ধ তৎসম। যেমনটা যদি বলি এটা হচ্ছে কি রকম, সংস্কৃত গৃহিণী থেকে আমরা পাই হচ্ছে গিন্নি, গৃহিণী থেকে গিন্নি। ওকে, এরপর যদি আমরা দেখি জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, এরকম কিঞ্চিত পরিবর্তন। জ্যোৎস্না থেকে বানানটা দেখেন দন্ত ছটা ছ হয়েছে, এরকম একটা পরিবর্তন অর্ধ তৎসম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এতগুলো তো বা এগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি? আমি বলবো যেগুলো আপনাদেরকে 9, 10 বাংলা ব্যাকরণ বইয়ে যেগুলো সাজেস্ট করা হয়েছে শুধুমাত্র ওগুলোই দেখেন, ওগুলো ইম্পর্টেন্ট, সাধারণত বিগত বছরে ওইখান থেকে প্রশ্ন আসছে। এর বাইরে জগতের যত প্রকার সংস্কৃত থেকে তৎসম শব্দ আছে সবগুলো আপনার পড়ার সুযোগ নেই, তো ওখানে যেগুলো আছে ওগুলাই পড়বেন। তাহলে আমাদের বেসিক ইনফরমেশন যদি দেখি, সোজাসুজি উইথাউট চেঞ্জ যেটা বাংলা ভাষায় এসেছে সেটা তৎসম, যেটা স্বাভাবিক বিবর্তনের দ্বারাই প্রাকৃত ভাষা হয়ে মোটামুটি একটা পরিবর্তিত হয়ে হস্ত থেকে হস্ত, হাত, আর মাঝখানে আরো একটা পরিবর্তন ছিল এখানে, তারপর এটাতে আসছে, এটা হচ্ছে তদ্ভব। অর্ধ তৎসম হচ্ছে কিঞ্চিত পরিবর্তন হয়ে যেটা আসছে। আর দেশি শব্দ হচ্ছে যেটা আমাদের দেশীয় বিভিন্ন সংস্কৃতি, কালচার, কাস্টম, আমাদের বিভিন্ন হিস্ট্রিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে, ইতিহাস নিয়ে যেই ভাষা, যে শব্দ শ্রেণীমালার সৃষ্টি সেটা হলো দেশি শব্দ। দেশীয় সংস্কৃতির মাধ্যমে যেই ভাষা, যেই শব্দ আমাদের উৎপত্তি হয়েছে এটার নাম হচ্ছে দেশি। যেমনটা দেখি কুলা, গণ, চুঙ্গা, ডাব, ডাকর, ডেকি, ঠিক আছে, কুলা, ডেকি, এরকম আর অনেক শব্দ আছে, দেখে নিতে হবে। এরপর প্রবলেম পরীক্ষা আসতে পারে বিদেশি শব্দ নিয়ে, আপনারা কনফিউজ হতে পারেন, কারণ বিদেশি শব্দগুলা এটা কি ফার্সি হবে নাকি এটা ইংলিশ হবে নাকি এটা পর্তুগিজ হবে, সেই নিয়ে আপনারা প্রবলেম হতে পারেন। বিশেষ করে ফার্সি এবং আরবি ভাষা, আরবি শব্দের মধ্যে প্রবলেম তৈরি করে। তো আমি আপনাদেরকে ল রিলেটেড কিছু এই শব্দগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বিদেশি শব্দ, ঠিক আছে। এই ধর্ম কনফিউজিং কিছু বিষয় দেখায়, ধর্ম সংক্রান্ত দেখায়। আমরা বলি আল্লাহ, আল্লাহ কি আরবি শব্দ, আর এটা খোদা হচ্ছে ফার্সি শব্দ। তারপর আরবিতে বলি জান্নাত, ঠিক আছে, এটা হচ্ছে কি বেহেস্ত, ফার্সি। এদিকে বলি জাহান্নাম, সেটা এদিকে হয়ে যায় দোজক। ওকে, তারপর যদি বলি এদিকে বলি সালাত, এদিকে হয়েছে সেটা নামাজ। এদিকে বলি সাউম, সেটা এদিকে হয়ে যায় রোজা। তো দেখেন এই শব্দগুলো আসলে কনফিউজড হয়। তো আল্লাহ এটার আরবি শব্দ হলে এটা ফার্সি হচ্ছে কোদা, এগুলো একটা মেমোরাইজ করতে হবে আপনাকে, যত বেশি টেকনিক্যাল ওয়েতে মেমোরাইজ করতে পারেন। জান্নাত, এদিকে বেহেস্ত, জাহান্নাম, দুজক, সালাত, নামাজ, সাউম, রোজা, প্রতিটা কিন্তু অ্যারাবিক অথবা ধর্ম সংক্রান্ত, ধর্ম রিলেটেড ওয়ার্ড, কিন্তু এটার আরবি শব্দ এরকম,
ফার্সি শব্দ একরকম, যদিও বা আমরা কন্টিনিউয়াসলি প্রতিটা ভাষা এগুলো ইউজ করে থাকি, খোদাও বলে থাকে, আল্লাহ বলে থাকে, নামাজ ও সালাদ সব কিছু বলে থাকে। তবে আমাদের আলাদা করে জানতে হবে কোনটা কোন ধরনের শব্দ, সেই বিষয়ে আমাদের আলাদা করেই জানতে হবে, ঠিক আছে। যদি বলি আমরা এখানে আরটা আমরা যদি দেখি, আমাদের ল রিলেটেড কিছু শব্দের কথা যদি আমরা দেখি, আইন সংক্রান্ত যদি দেখি আমরা, ল রিলেটেড, যেহেতু আমাদের জুডিশিয়ারি পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এখানে আদালত বললে আদালত, ঠিক আছে, আদালত, উকিল, আদালত উকিল থাকে, তারপর এজলাস, বিচারকরা এজলাসে বসে থাকেন, তারপর হচ্ছে কানুন, কানুন মানে হচ্ছে ল, কানুন মানে ল, আমরা বলি যে খারিজ করে দেওয়া, ঠিক আছে, কোনো মামলায় খারিজ হয় বলি খারিজ। মহকুমা আগে ছিল, এখন নাই, মহকুমা। মুনসেফ বলি, জাজ থেকে আগে মুনসেফ বলা হতো, জাজদেরকে আগে কি বলা হতো, মুনসেফ বলা হতো। তারপর যদি দেখি মুক্তার, দেখেন এই শব্দগুলো আমরা কন্টিনিউয়াসলি আমাদের আইন ইয়াতে আমাদের আইন আদালতে ইউজ হয়। এই আদালত, উকিল, এজলাস, কানুন, খারিজ, মহকুমা, মুনসেফ, মুক্তার, রায়, কিন্তু প্রতিটা শব্দই কি শব্দ, আমাদের কোনো বাংলা শব্দ না, তবে ইংলিশ শব্দ না, এগুলো কি শব্দ, আরবি শব্দ। খেয়াল করবেন কি শব্দ, আরবি শব্দ, পরীক্ষা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। আদালত, উকিল, এজলাস, কানুন, কানুন মানে ল, খারিজ করে দেওয়া, মামলা খারিজ করে দেয় বলি। আগে মহকুমা ছিল, এখন বোঝালা ছিল না। মুনসেফ মানে আগের বিচারককে মুনসেফ বলা হয়তো, মুক্তার কোর্টের একজন বিভিন্ন ধরনের কর্মচারী থাকতো, রায় দেওয়া, মামলায় রায় দেয় বলি, ঠিক আছে। প্রতিটা শব্দ হচ্ছে আরবি শব্দ। এমনটা যদি আমরা আরো শব্দ দেখি, যেমনটা জবানবন্দি দেয় না, এক্সামিনেশনের সিট বলি আমরা জবানবন্দি, জবানবন্দি বলি। তারপর বলি নালিশ, অভিযোগ দেওয়া বলি না, নালিশ, নালিশ বলি, ওকে। বলি তারিখ, তার মামলা তারিখ দিয়েছে, তারিখ করেছে বলি না, এগুলো হচ্ছে কি শব্দ, ফার্সি শব্দ। দেখি আমরা কন্টিনিউয়াসলি আদালতে যে শব্দগুলো ইউজ করি, আদালত, উকিল, এজলাস, এগুলো কিন্তু বেশিরভাগই আরবি শব্দ, রায়, আর এদিকে জবানবন্দি, নালিশ, তারিখ, এগুলো ফার্সি শব্দ, ওকে। তো আমাদের এইভাবে এগুলো আবার মনে রাখার চেষ্টা করতে হবে আপনাদেরকে, এইভাবে আসলে মনে রাখার প্রক্রিয়া না, আদারওয়াইজ ভুলে যাবেন বেশি। ইংলিশ শব্দ আপনারা পারেন, এখানে প্রবলেম হওয়ার কোনো কথা না। আমরা একটু করে দেখবো আমাদের যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি এমন শব্দের মধ্যে পর্তুগিজ ভাষার শব্দ রয়েছে, আনারস, আলপিন, হ্যাঁ, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, পালতি, এগুলা। তারপর যদি বলি আমরা ফরাসি ভাষা যদি দেখি, ফরাসি বেশি শব্দ নেই, ফরাসি একটা শব্দ প্রায় সময় পরীক্ষায় আসে, এই জন্য এটা আলাদা করে লেখা, যে রেস্তোরাঁ শব্দটা আসে, রেস্তোরাঁ, রেস্তোরাঁ শব্দটা প্রায় সময় পরীক্ষা আসে, কোন ধরনের শব্দ এরকম আসতে পারে। আর একটা জিনিস মনে রাখবেন, ফরাসি এবং ফার্সির মধ্যে বেশ কম রয়েছে, ঠিক আছে, ফরাসি এবং ফার্সি। ফরাসি মানে হচ্ছে এটা কিসের, ফ্রান্স, আর যেটা আমরা ফার্সি বললাম কিছুক্ষণ আগে, এটা ইরান, ইরানের ভাষাকে ফারস্য বলি আমরা, পার্সি। তবে ফরাসি এবং ফার্সির মধ্যে পার্থক্য রয়েছে। ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের ভাষাকে ফরাসি বলা হয়, ইরানের ভাষাকে বলা হয় ফার্সি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর এরপর যদি আমরা যারা খেলেন, কি বলে, কার্ড খেলেন, অনেক সময় পরীক্ষা আসছে জন্য দেওয়া, যারা কার্ড খেলেন, 29 কার্ড খেলেন, সেখানে কিন্তু অনেকগুলো ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন থাকে। কার্ড খেলায় 29 কার্ড যারা কার্ড খেলেন তারা জানেন, রুইতন, হরতন, এই শব্দগুলো কিন্তু বিশেষ করে উলান্দার শব্দ, ঠিক আছে, কার্ড খেলার শব্দগুলা, কার্ড, ঠিক আছে, কার্ডের। তো এরপর যদি বলি গুজরাটি শব্দ রয়েছে হরতাল, করদর, এগুলো একটু দেখে নেবেন, দুই একটা করে শব্দ রয়েছে, জাপানি শব্দ, রিক্সা, হারিকিরি, এগুলো একটু দেখে নিতে হবে। আর বিশেষ করে দেখা লাগবে মিশ্র শব্দগুলা, যেমনটা আমি যদি বলি হাট বাজার, হাট বাজারের ক্ষেত্রে হাট দেখবেন বাংলা ভাষার শব্দ, দেশি শব্দ, বাজার হচ্ছে ফার্সি শব্দ। আবার যদি বলি খ্রিস্টাব্দ, খ্রিস্ট যোগ অব্দ, খ্রিস্টটা হচ্ছে ইংরেজি আর অব্দটা হচ্ছে তৎসম শব্দ, এগুলো ভালো মতো আত্মস্থ করে মনে রাখতে হবে, কোনো সুযোগ নেই, এগুলো যত বেশি পড়ে মনে রাখতে পারেন। একবার পরে মনে রাখতে আমিও পারি নাই, অথবা অন্য কেউ পারে নাই, ঠিক আছে। আর
আপনি হয়তো না পারতে পারেন, তো না পারলে ওয়ারিড হওয়ার দরকার নেই, একবার দুবার পরে আত্মস্থ করে নিতে হবে, প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ওকে, এরপর যদি আমরা দেখি এখানে ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে যদি বলতে হয়, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় 4টি, এগুলোকে বলা হয় ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। প্রথমে ধ্বনি, সাউন্ড দিচ্ছি, এটা ধ্বনি, এটা কয়েকটা ধ্বনি যখন অর্থবোধক কিছু দিবে সেটাকে বলা হবে শব্দ, আর একটা শব্দের সাথে একটা শব্দ যোগ করে যখন একটা মনের ভাব প্রকাশ করার মতো অর্থবোধক কোনো বিষয় তৈরি হয় সেটাকে বলা হবে বাক্য। এই বাক্যের মাধ্যমে অর্থ, বিভিন্ন অর্থ প্রদান করে। এটা কি আদেশসূচক অর্থ নাকি এটা নির্দেশসূচক অর্থ? তো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি মৌলিক অংশের মধ্যে ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ রয়েছে। এবং প্রিভিয়াস ইয়ার জুডিশিয়ারি পরীক্ষা আমরা যদি দেখি, এখান থেকে প্রশ্ন আসছে যে ইংলিশ থেকে বাংলারগুলা, যেমন ধ্বনিতত্ত্ব আমি যদি লিখি, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়ের মধ্যে 4টি বিষয়, ধ্বনি, তত্ত্ব, এগুলো একটু দেখতে হবে আপনাদেরকে। প্রিভিয়াস ইয়ার আসছে, অনেকবার আসছে। ফোনোলজি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, পরীক্ষা আপনাকে কনফিউজ করতে পারে দুইটা দিয়ে। এটাকে বলা হয় মরফোলজি, এটা 13তম জুডিশিয়ারি রিটেন আসছে, মরফোলজি। এখান থেকে এই জায়গা থেকে প্রশ্ন আসে, বাক্যতত্ত্ব বা পদক্রম, এই দুইটার সাবস্টিটিউট আছে নাম, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব একই কথা, বাক্যতত্ত্ব, পদক্রম একই কথা। এটাকে বলা হয় সিনট্যাক্স, আর অর্থতত্ত্বকে বলা হয় সিমেন্টিক্স। এগুলো একটু জানা লাগবে আপনাদেরকে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে। ধ্বনিতত্ত্বের ইংলিশ হচ্ছে ফোনোলজি, ফোনোলজি, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব মরফোলজি, আর এটা হচ্ছে সিনট্যাক্স। এখানে বিশেষ করে আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, হ্যাঁ, নতবিধান, শতবিধান, এগুলা ধ্বনি, নতবিধান, শতবিধান, এগুলা ঠিক আছে, নতবিধান, শতবিধান এগুলা। আর এখানে হচ্ছে কারক বিভক্তি, সমাস, কারক বিভক্তি, এই জাতীয়গুলা। আর বাক্যতত্ত্ব কিন্তু অনেক বিষয় আলোচনা হয়, এগুলো দেখবেন। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? প্রাতিপদিক বলা হয়। এগুলো একটু দেখে নিতে হবে। আর আমরা বিস্তারিত আর বাকিগুলা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ জানবো, সেজন্য এই আলোচ্য বিষয় আর জানার দরকার নেই। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে এরপরে সাহিত্য এবং মধ্যযুগ সম্পর্কে এবং গ্রামার ব্যাকরণের নেক্সট টপিক সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে যদি আপনাদের কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন, আগামী ক্লাসে সেগুলো সলভ করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।